সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে সিনোরা আমি এখন কি করব। আর আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি খুব পরিচিত একটি বিষয়, সেটা হচ্ছে ডিভোর্স এবং পরকীয়া। মানে প্রথমে পরকীয়া, তারপরে হয়তো ডিভোর্সের দিকে চলে যাচ্ছে ব্যাপারটা। এবং আজকে কারণ হিসেবে আমরা যেটি আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার করছি আমরা খুব টেক্সটিং করছি, একদম প্রতি মুহূর্তে মনে হয় আমাদের যোগাযোগ করতে হচ্ছে, এরকম একটা ব্যাপার। তো এই যে আমরা এত বেশি যোগাযোগে থাকছি, এর ফলে কিছু কেমিক্যাল সিক্রেশন হয় আমাদের ব্রেনে। তো আমরা হয়তো ওই ডোপামিন সিক্রেশনটাই চাইছি সব সময়। তো এই যে আমাদের অতিরিক্ত আমরা যোগাযোগের মধ্যে থাকছি সারাক্ষণ, এর ফলে আমাদের সম্পর্ক, একটি সম্পর্কে আর আমরা থাকছি না, সম্পর্কের আরও শাখা প্রশাখা হচ্ছে এবং দেখা যাচ্ছে শেষ পর্যন্ত বিবাহিত অবস্থায় সম্পর্ক থেকে ডিভোর্স হয়ে যাচ্ছে। তার আগে পরকীয়া সম্পর্ক হচ্ছে, অর্থাৎ এক্সট্রাম্যারিটাল রিলেশনশিপ হচ্ছে। এই ধরনের ঘটনাগুলো আমরা যে কাজ করছি, আমাদের কাছেও যারা আসছেন তারা তাদের জীবন থেকে আমাদের কিছু গল্প বলছেন, গল্প না সত্যি ঘটনাই বলছেন, সেখান থেকেও আমরা এই ঘটনাগুলো পাচ্ছি। তো আজকে আমরা এটা নিয়ে কথা বলতে চাইবো আমাদের সাথে অতিথি যারা এসছে তাদের সাথে। আমি পরিচয় করিয়ে দিচ্ছি অতিথিদের সাথে। একজন হচ্ছে ডক্টর মাহমুদুর রহমান, তোমাকে স্বাগত। মাহমুদুর রহমান একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, ও অনেকবার এসছে আমাদের অনুষ্ঠানে। আরেকজন হচ্ছে আলিয়া ফিরদৌস আজাদ। আলিয়া ফিরদৌস আজাদ কাজ করছে এভার কেয়ার হসপিটালে এবং ও কাজ করছে সিনিয়র কাউন্সিলর হিসেবে। তোমাকেও স্বাগত। ধন্যবাদ ম্যাডাম। তো এখন কে বলবে প্রথমে? তুমি বলবে না তোমার স্যার বলবে? আমার মনে হয় স্যার শুরু করুক। আচ্ছা, মানে এমনিতে বলার মতো তেমন কিছু নাই আপাতত, সুপারফিশিয়ালি। এটার ভিতরে ঢুকতে হলে অবশ্য কেস স্টাডি সহ অথবা রিসার্চ হলে ভালো হতো। এমনি ইন জেনারেল মনে হয় যে প্রপোজিশন দেওয়া হয়েছে, ইট ইজ ট্রু মোরলেস। সোশ্যাল মিডিয়া অতিরিক্ত ব্যবহারের ফলে কি ডিভোর্স এবং পরকীয়া সম্পর্ক বেড়ে যাচ্ছে। উত্তরটা মনে হবে যেন হ্যাঁ। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের বোঝা দরকার, যদি হ্যাঁও হয় কেন হচ্ছে, কিভাবে হচ্ছে এবং কোন ফ্যামিলিগুলোতে হচ্ছে। যদি তা অরিজিনাল ফ্যামিলির মধ্যে রিলেশনটা মজবুত থাকে, ভালনারেবল না থাকে, তাহলে হয়তো বাইরের দিকে অত মন যাওয়ার কথা না। কিন্তু এখানে যদি ভাঙা সংসার নিয়ে অ্যাডজাস্ট করার চেষ্টা করে থাকতে হচ্ছে, তখন হয় কি একটা অপশন মাথায় এসে যেতে পারে কোনো কোনো ক্ষেত্রে, যে এত চাপে থেকে কিংবা এত কষ্টে থাকার চাইতে আদার অপশন চিন্তা করবো কিনা, একটা কম্প্যারিজন এসে যায়। এবং সেই ক্ষেত্রে অবশ্য কমিটমেন্টের প্রশ্ন, লাইফ লং যে গোল, আমি জীবনটাকে একজনের সাথে এবং ফ্যামিলি ফর্ম করে কাটিয়ে দিব, তাহলে একরকম। আর যদি মনে হয় না এখনও নট সেটেল মাইন্ড, রিলেশনও সেটেল না, তখন আমি একে দেখি ওকে দেখি করতে করতে, তাহলে জিনিসটার জটিলতা সেখান থেকে শুরু হলো। কমিটেড রিলেশন যদি শুরু হতো তাহলে হয়তো ওখানে ইনভেস্টটা হতো এবং ওটাকে মজবুত করে গড়ে এগিয়ে যাওয়ার চেষ্টা হতো। তো এই দিক থেকে বলতে গেলে রিলেশন ইটসেলফ ডিমান্ডস নলেজ। যে এরিক ফ্রম যেমন বলেছেন যে নলেজ লাগবে। কিসের নলেজ? নিজের সম্পর্কে এবং পার্টনার সম্পর্কে নলেজ, যেটা আমাদের দেশে খুবই দুর্বল। আমরা হয়তো সুপারফিশিয়ালি দেখে চয়েস করে বিয়ে করে ফেললাম, তারপরে দেখা যাচ্ছে যে নানা ধরনের গলদ, তখন কম্প্যারিজন হয়ে দূরের যে তাকেই মনে হচ্ছে যেন বেটার। তো এই স্টাডিটা আগেই হওয়া দরকার ছিল। নিজেরকে জানা, পার্টনারকে জানা। এবং তুমি বলছো যে বিয়েটা যে আমরা সেটেল ম্যারেজের থেকে আমাদের যদি পরিচয় হয়ে বিয়ে হতো তাহলে বেটার হতো। পরিচয় শুধু না, জানাজানি হতো। আমি কেমন মানুষ আর সে কেমন মানুষ, আমি কেমন ফ্যামিলির মানুষ, ও কেমন ফ্যামিলির, এটা অ্যাডজাস্টেবল কিনা সেটা একটু বোঝার চেষ্টা করা হতো। তো ওইটা কম করার ফলে হবে কি, চলতে গিয়ে হয়তো নানা সংঘাত, কনফ্লিক্ট এগুলো শুরু হয়। এবং সলিউশনের জন্য আমাদের এখানে যেহেতু
কাপল থেরাপিস্ট, ম্যারিটাল থেরাপিস্টের কাছে যাওয়ার সিস্টেমটা গড়ে ওঠেনি, তাতে হচ্ছে কি আমরা একজন একজনকে ব্লেম দিতে শুরু করি। ব্লেম দেওয়ার ফলে দূরত্ব বাড়ে, দূরত্ব বাড়লে বাইরে সোশ্যাল মিডিয়া অ্যাভেলেবল, কারোর সাথে গল্প করতে করতে হাই হ্যালো বলতে বলতে দেখা গেল যে সে শেয়ার করতে শুরু করলো। শেয়ার করলে যেটা হয়, ইমোশনাল সাপোর্ট পেতে শুরু করলো। এটা অনেকটা ট্রান্সফারেন্স রিলেশনের মতো বন্ড কিংবা একটা হুকড হয়ে গেল। তো তখন এটা হয়ে দাঁড়ালো পরকীয়া, এবং আরো বেশি হলে ডিভোর্সের দিকেও যেতে পারে। কিন্তু ওই ম্যারেজটা হচ্ছে কিনা সেটাও আর একটা আনস্টেবিলিটি। তার মানে জিনিসটা হচ্ছে নেটওয়ার্কের ভিতরে রিলেশনগুলো ছড়িয়ে ছিটিয়ে গিয়ে যেটা হচ্ছে, না এটা গড়া যাচ্ছে না এটা ভাঙা যাচ্ছে। হয়তোবা এরকম একটা মিস্টেরিয়াস কমপ্লেক্স রিলেশনের দিকে চলে গেল। তার চেয়ে কমিটেড রিলেশন থাকার জন্য নিজেকে তৈরি করা, নিজের চাওয়াটা বোঝা, অন্যকেও বোঝা, তারপর বিয়েতে এগোনো এবং কমিটেড রিলেশন থাকার জন্য, ফ্যামিলি ফরমেশনের জন্য সময় সেটা কি দেওয়া। আমাদের দেশে আসলে সেই চর্চাটা তো এখনো শুরু হয়নি, তাই না? তার মানে ওটাও তো একটা প্রশ্ন হবে যে কতদিন আমরা বিয়ের আগে কথা বলবো, তাই না? সেটাও তো অ্যাট একটা, লিস্ট যতটুকু হলে আমার আস্থাটা হয়। সেটা কি একজন মানুষকে জানা কি এত সহজ না, সহজ না, কিন্তু এখন আবার যেটা করছে, একটা মিটিং এ বসে অনেক প্রেমের বিয়েও তো পরে ভেঙে যাচ্ছে, তাই না? তারা হয়তো অনেক দিনের সম্পর্ক করেই বিয়ে করেছে, কিন্তু দেখা গেল বিয়ের পর পরে ঝড় শুরু হলো, এরকমও তো শুনতে পাচ্ছি, এরকমও পাচ্ছি আমরা। সেটাও হয়। সেখানে এক এক ক্ষেত্রে এক এক রকম ফ্যাক্টর প্রসেস কাজ করে। আমাদের বোঝা দরকার যে আমাদের বিকাশের চাহিদাটা কি। একটা মানুষ বিয়ে করার মানে এই না যে সে ওখানে স্টপ হয়ে যাবে, সে তারপর বিকশিত হবে, দুজনেই মিলে হবে। দুজন কি দুই দিকে হচ্ছে না একদিকে বিকশিত হচ্ছে, সেই প্রশ্ন আসবে। এটা অনেকটা লাইফ জার্নির মতো। আমি চাচ্ছি ওই দিকে যেতে, ও চাচ্ছে ওই দিকে যেতে, তাহলে কি হচ্ছে, ন্যাচারালি ইয়ে হচ্ছে। এই ধরনের কেস পাওয়া যায় যে লং ডিস্টেন্স রিলেশন, কারণ কাছাকাছি আসার সুযোগ হচ্ছে না। আসলো বছর একবার ক্রিসমাস টাইমে, আদারওয়াইজ বিদেশে থাকছে একজন, থাকছে এই মাথায়, আরেকজন থাকছে সেই মাথায়। তাহলে রিলেশনের সেটা তো আরেকটা আরেকটা মানে ডাইমেনশন, পরিস্থিতি, পরিস্থিতি। কিন্তু সে ছাড়াও তো সেটা হলে তো ধরো দুজন একসঙ্গে থাকেইনি, কিন্তু একসঙ্গে আছে, কিন্তু সম্পর্কটার মধ্যে টানাপোড়েন চলছে সারাক্ষণ, সেটাও আমরা পাচ্ছি। প্রশ্ন হচ্ছে টানাপোড়েনের কারণে পরকীয়া না পরকীয়ার কারণে টানাপোড়েন? দুটোই একটা আরেকটাকে ইনফ্লুয়েন্স করছে। তো কোন মানে ক্ষেত্রে কোনটা আগে হচ্ছে কোনটা পরে হচ্ছে সেটা আমরা তো কেস ভেদে আলাদা হচ্ছে। একটা ফোন নিয়ে আসি আমরা, হ্যাঁ, ফোনটা নিয়ে তারপর আবার ফিরে আসবো। সুপ্রিয় দর্শক, হ্যাঁ সরি, হ্যালো হ্যালো হ্যালো, ফোনে কে আছেন? কেটে গেছে মনে হয়। ওকে, হ্যাঁ, না কিন্তু আসলে তুমি বলছো যে দূরে থাকার ফলে হয়তো একটু বিচ্ছিন্নতার কারণে হচ্ছে, কিন্তু আমরা তো পাচ্ছি যে একসঙ্গেই আছে, কিন্তু মানে সম্পর্কটা কোথায় ঠিক মতো এগোচ্ছে না আর কি। সেটা তো চেষ্টা করতে হবে সম্পর্কটাকে একটু গড়া। দেখছি মামুদি, একটু দেখি। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, আমি একটু কথা বলতে পারি আপনার কাছে? শিওর, প্লিজ। আমি, আমার বয়স 60। আমি সেই ছোটবেলায় একটা মেয়ে আমাকে প্রেম প্রপোজাল করেছিল। মেয়েটা তখন 6-এ পড়তো, আমি তখন ইন্টারমিডিয়েট। এখন বয়সটা কত? সরি, এখন আমি প্রায় 60। আচ্ছা, 60। ছোটবেলায় একটা মেয়ে আমাকে প্রেমের প্রপোজাল দিয়েছিল। তো আমাদের মধ্যে একদিন কথা হয়েছিল। এই কথা বলতে গিয়ে তো ধরাও খেয়ে গেলাম আমরা। প্রথম দিনই ফ্যামিলি জেনে গেল যে আমরা কোথাও ঘুরতে গেছি। 2-3 ঘন্টা পরে আসলাম, হইচই। তারপর আমি এরপরে শেষ। তারা আমার সঙ্গে আর এই মেয়েকে কথা বলতে দিল না, ইত্যাদি ইত্যাদি। তারপর ফেসবুক, এখন তো ফেসবুকের দুনিয়ায়, হ্যাঁ, কয়েক মাস আগে তার সঙ্গে একবার যোগাযোগ হয় আমার। আচ্ছা,
পরে দেখলাম যে সে একটু ইমোশনাল হয়ে যাচ্ছে। সে বিয়ে করেছিল আবার প্রেম করে পরে, আচ্ছা তার মাস্টার্স করার পরে সে প্রেম করে বিয়ে করেছিল। বিয়ে করার পরে তার হাজবেন্ড আমার মারা যান 2012 সালে। আচ্ছা তারপর আমার সঙ্গে কথা, বেশ কিছুদিন একটু কথাবার্তা হয়, দুজন ফ্রেন্ড হবো আমরা, ইত্যাদি ইত্যাদি। হুম তারপর আমি আপনাদের ইউনিভার্সিটির সাইকোলজি ডিপার্টমেন্টও আমি দিয়েছি। দেখলাম আচ্ছা। যখন সে একটু বেশি ইমোশনাল, আমি তাকে বোঝাতে চাচ্ছিলাম যে এত ইমোশনাল হওয়ার সুযোগ নাই, আমার তো ওয়াইফ আছে, বাচ্চারা আছে, হুম বাচ্চাদেরকে বিয়ে দিয়েছি, তার 2টা বাচ্চা বড়, আচ্ছা তাদেরকে বিয়ে শাদী দিবে, ইত্যাদি ইত্যাদি। সে বারবার একবার এসছে আমার কাছে। আমি যদিও বারবার মানা করেছি যে আসা দরকার নেই। পরে শেষমেশ আরেকবার এসে আমার সঙ্গে সে সম্পর্কটা বন্ধ করে দিতে বলছিল, হুম কিন্তু আসলো গত 2 দিনের মধ্যে। হুম আসার পর দেখলাম, পরে সে চলে গেল দেখা করে, ঠিক আছে আমরা যোগাযোগ করবো না, যোগাযোগটা করা ঠিক হবে না। পরে দেখলাম সে পরের দিনই বারবার মেসেজ করা শুরু করলো যে আপনার সঙ্গে যে কথা বলতে এসেছিলাম বলা হয়নি, একটু যদি আমি বলার সুযোগ পেতাম। তো আমি ব্যস্ত ছিলাম, তো বারবার আমি বলছি যে না, আমাদের জায়গাটা তো সম্মানের জায়গা, তুমিও বলছো আমিও বলছি, পরিচয় হয়েছে, তোমার আমার মধ্যে পরিচয় যদি থাকে 2-4 মাস পরে যদি একটু কথা, যদি কোনো ঝামেলা হয়, কোনো মনে করো যে আমার প্রয়োজন, ডাকতে পারো। সে বারবার বলছিল আপনাকে আমি পেয়েছি, মানে বারবারই বলছিল আপনি আমার অনেক বড় সম্মানের জায়গায় আছেন। আমি বলছি সম্মানের জায়গাটা রাখো, তুমি বারবার আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছ কেন? কিন্তু এটা বুঝতে চাচ্ছিল না। পরে সে ওই দিন তাকে একটু দমক দিলাম, বললাম যে আমি কেটে দিব, তোমার সঙ্গে যোগাযোগ রাখবো না। বলে যে এরপরে সে রেগে গেল, কেন এই ইত্যাদি ইত্যাদি নানা কথা বলছিল। তো এখন যাই হোক, আমি তারপর তাকে ব্লক করে দিই আর কি। হুম হুম আমাকে ওই সাইকোলজি ডিপার্টমেন্ট থেকে যার সঙ্গে আমার কথা হচ্ছিল, উনিও বলছিল যে তোমাদের যোগাযোগ এটা বন্ধুত্বে যাবে না, এটা প্রেম হবে। তো তুমি কি প্রেম করতে চাও কিনা, ভবিষ্যতে অসুবিধা হবে তোমাকে, আমি দেখছি। বলছি এটা বন্ধ করে দেওয়া উচিত। তো এই পরামর্শে আমি তার সঙ্গে সম্পর্কটা শেষ করতে চাচ্ছি সম্মানের সহিত। কিন্তু শেষ করতে গিয়েও শেষ করছে না। তো তার কালকে আমি বলছিলাম যে আমি তো এখন প্রেমের বয়স নেই, আর আমি তোমার সঙ্গে প্রেমে জড়াতে পারবো না। তো কাজী সে এই কথা শুনে রেগে গেল, আমি কি প্রেম করছি নাকি আপনার সঙ্গে, ইত্যাদি ইত্যাদি এইসব। এখন আমি কি করতে পারি আপনি বুঝতে পেরেছেন। আমি এখন কেটে দিয়েছি, এরপরে আবার আমার আর করণীয় কি আছে, বা তার কোনো অসুবিধা যেন না হয় সেটাও আমি ভাবছি, মানে অসুবিধা হবে কিনা এটাও ভাবছি। আমাকে একটু পরামর্শ কাইন্ডলি দেবেন আর কি। এখন কে আছেন পরিবারে, সন্তান, স্ত্রী ওনারা আছেন? আমার 2 সন্তানই বিবাহিত। আচ্ছা আমার ওয়াইফ আমার সঙ্গে আপাতত নেই, দেশের বাইরে গেছে একটু। আচ্ছা বেড়াতে গেছে? বেড়াতে গেছে, বাচ্চাকে দেখতে গেছে। সো সেই মানে ছোটবেলার সেই মেয়েটি কি সে খবরটা জানে যে এখন সঙ্গে স্ত্রী নেই? জি জানি। সেটা জেনেই কি ও একটু মানে আরেকটু মানে যোগাযোগটা বেশি করতে চাইছে? হতে পারে, কিন্তু বারবার বলছিল যে এটা আমার যোগাযোগ করা ঠিক না। কিন্তু আমি এটা যেন আমি মনে না করি যে সে এই জন্য যোগাযোগ করছে। যেন আমি মনে না করি, এটা বুঝতে পারিনি। আমি যেন এরকম মনে না করি যে আমার ওয়াইফ নাই, সে এই জন্য আমার আচ্ছা। সঙ্গে যোগাযোগ করছে, এটা সে আচ্ছা, এটা যেন মনে না করা হয় সেটা আবার বলছে। জি। কিন্তু ওর এতদিন পরে যোগাযোগ করার কারণটা কি? ও কি চাইছে আসলে? তার কথা হলো তার বাবা মারা গেছে সেই ছোটবেলায়, কিছুদিন আগে তার মা মারা গেছে, 12 সালে তার হাজবেন্ড মারা গিয়েছে। তো তার কোনো আত্মীয়, তার কোনো কাছের মানুষ নেই আর কি। সে বলছিল আপনার সঙ্গে পরিচয় হয়েছে, আপনি মুরব্বী, বন্ধু বলেন, মুরব্বী বলেন, যেটাই বলেন, আপনি মানে এরকম আমাকে সে একটা ভরসার জায়গা মনে করছে। আচ্ছা, একটু ছোটবেলার ইতিহাসটা একটু শুনতে চেয়েছিলাম, কি ছিল ছোটবেলায়? ছোটবেলা তেমন কিছুই না, ওদের বাসার পাশে আমি ভাড়া থাকতাম আমরা। আচ্ছা। সে আমাকে এক সন্ধ্যায় বলেছিল যে আমার সঙ্গে তার কথা আছে। আমি কথা বলি, তার সঙ্গে কথা বলতে যাই, কথা বলতে গিয়ে 2-3 ঘন্টা আমরা গল্প করি। বাসায় আসার পর জেনে যায় যে আমরা
কোথাও গিয়েছিলাম একা একা, তারপর তার ফ্যামিলি খুব শক্ত করে তাকে শাসন করে যে তোমার যাওয়াটা ঠিক হয়নি, আর কোনোদিন তুমি যেতে পারবে না। আচ্ছা, সো ওইটাই দ্যাট ওয়াজ দ্য এন্ড অফ ইট, নাকি এর পরে কথা চলেছে? না, এরপরে তো অনেকদিন যাবত আমি বরং কথা খুব বেশি চলে নাই। এরপরে দেখা সাক্ষাৎ করতে চেষ্টা করতাম, বছর খানে 1-2 বছর এরকম হতো বা। এরপরে তো সে চলে গেছে তার লাইনে, আমি আমার মতো চলে গেলাম। মানে ওই সম্পর্কটা খুব বেশি আর গভীর হয়নি আর কি, তাই তো? না, গভীর হওয়ার কথা না, কারণ তখন তো সে ছোট, ক্লাস 6 থেকে 7 এর পরে তখন। মানে দুজনের বয়সের গ্যাপটা কত? আমি ইন্টারমিডিয়েট পাস করি আর সে 6 এ পড়ে, মাত্র 7 এ পড়ে। মানে ওরকম খুব একটা তো মানে বেশি বড় গ্যাপ না, খুব বেশি, খুব বড় না। হ্যাঁ, মানে আর ওই টিনেজ বয়সেই তো এই ধরনের আবেগগুলো তৈরি হয় ভেতরে, তো সেই বয়সটা সেরকমই ছিল। কিন্তু তারপরে আর যোগাযোগ হয়নি তার সাথে। এত বছর পরে সে কোথা থেকে খুঁজে বের করলো? এটা ফেসবুকে সামহাউ পেলো আর কি। আচ্ছা, আমি সম্ভবত, আমি জানি না, অনেকগুলো নাম আসে তো, কোনো এক সময় হয়তো ফ্রেন্ড হয়ে গেছি আমরা। আচ্ছা, তারপর একদিন থেকে আমার কাছে একটা মেসেজ আসে যে এমুক আমাকে মামা বলে ডাকতো। আচ্ছা, যে আমার এক ইয়াকে ফ্যামিলির এক সদস্যকে বলছিল এমুক কোথায় আছে, আচ্ছা, এমুক জন কোথায় আছে। তখন আমি বুঝতে পারিনি যে কার কথা বলছে, কেন বলছে। পরে আমি আবার ফিরতি জিজ্ঞেস করি যে কার কথা বলছো, কার কথা আপনি বলছেন। তখন সব ডিটেলস বলে যে এমুকের কথা, আপনার বিয়ের কথা। তো আমি বলছি না, উনি তো হাজবেন্ড মারা গেছে ওনার, উনি আমেরিকাতে আছে, ইত্যাদি ইত্যাদি। এইভাবে কথা শুরু হয় আমাদের। আচ্ছা, আচ্ছা, মানে অনেকদিন পরে কথা হলে যেভাবে স্বাভাবিক কথা হয় সেভাবেই শুরু হয়েছিল, তাই তো? জি জি। কিন্তু তারপরে আমাদের একটু স্মৃতিও হয়েছে, আমরা যে একটু একে অপরের প্রেমে পড়েছিলাম, এইসব স্মৃতি তো কিছু হয়েছে কথাবার্তা। আচ্ছা, কিন্তু তাকে আমি এখন আমি এমন কিছু বলিনি যে তোমাকে আমি ভালোবাসি বা ইত্যাদি ইত্যাদি, ওইরকম সেও বলে না, আমিও বলিনি। আচ্ছা, আমরা বন্ধু থাকতে পারি কিনা ওই কথা হয়েছিল, বন্ধু হিসাবে থাকতে পারি কিনা। তারপর আপনাদের ওই সাইকোলজি ডিপার্টমেন্টের বললো যে নো, সে তোমার বন্ধু আর হতে পারবে না, সে তোমাদের মধ্যে বন্ধুত্ব হবে না, তোমাদের মধ্যে যদি কিছু হয়ে থাকে তাহলে প্রেম হবে। তুমি কি প্রেমের কাজে দেখি তোমাদের কারোর জন্য ঠিক হবে না, মেয়েটার জন্য খারাপ হবে, তোমার জন্য খারাপ হবে, কাজে তুমি যত সম্ভব তাড়াতাড়ি এটা সম্পর্কটা নষ্ট করে দাও। তারপর যখনই তাকে আমি ওই কথা বলিনি, সাইকোলজিস্টের কাছে যে গিয়েছি, তাকে আমি বলেছি যতবারই, যখন থেকে শুরু করেছি যে না আমাদের সম্পর্কটা বোধ আর ওইভাবে রাখা ঠিক হবে না, তখন সে একটু ক্রেজি হয়ে যাচ্ছিল, যখন তাকে বারণ করছিলাম। আচ্ছা, একটু লাইনে থাকতে হবে, আমাদের মানে বিরতির সময় হয়ে যাবে, তো অতিথিদের কিছু প্রশ্ন থাকতে পারে, দু একটা ছোট ছোট প্রশ্ন করতে পারে, তোমরা একটু প্রশ্ন থাকলে করো। আমার একটা প্রশ্ন আছে। আচ্ছা, আপনি তো সাইকোলজিস্টের কাছে অলরেডি গিয়েছিলেন, তারা কিন্তু একটা ছোট্ট সমাধান আপনাকে দিয়েছেন, কিন্তু আপনি আবারও যখন এখানে যোগাযোগ করলেন, মানে আপনি আসলে ভেতর থেকে আপনি কি চান? না, আমি চাচ্ছি সম্পর্ক যেন আমি দূরে সরে যেতে চাই আপাতত, মানে সম্মানের সহিত আর কি, তার জন্য কোনো অসুবিধা না হয়, আমার জন্য না হয়। আচ্ছা, আপনাদের কাছে সেকেন্ড মতামত আমি নিতে চাচ্ছি, যেহেতু আপনারা এক্সপার্ট, আমার কাছে মনে হচ্ছে আরো বেশি, মানে আরেকবার শুনতে চাচ্ছি আর কি। তোমার কোনো প্রশ্ন আছে? আমি একটু বুঝতে চাচ্ছি যে আপনি নিজে আসলে কি ফিল করেন ভিতর থেকে, সেইটার মুখোমুখি কি হয়ে আপনি তাকে বাদ দেওয়ার কথা ভাবতে পারছেন, নাকি ভাবতে গেলে কষ্টে পড়ে যান? না, আমার কষ্ট কিছুই না, আমি বরং আমি তো বলছি আমার বয়স এখন 60, আমার বাচ্চাদের বিয়ে হয়েছে, আমার ওয়াইফ হয়ে গেছে, তো আমি তো ভয় পাচ্ছি যে এখানে মেয়েটা তার শেষে যে একটু ইমোশনাল হয়ে গেল, আমার পক্ষ থেকে কোনো নাই, তার প্রতি আমার সম্মান আছে যথেষ্ট, প্রেম নেই আমার, আমি প্রেমে তো করার সুযোগ নাই, সেটা ক্লিয়ার বলে দিচ্ছি আপনাকে, যেটা হয়তো আপনি জানতে চাচ্ছেন। না, যেটা ছিল আপনার ক্লাস 6 আর আপনার ইন্টারমিডিয়েটের সময় অনেক গল্প করে সময় কাটালেন, এটা নিয়ে অনেকের তিরস্কারও পেলেন,
ওইটা কি ছিল? ওইটা কি প্রেম ছিল? হ্যাঁ, বলা যাবে তো, এটা তো প্রেম ছিল বটেই। পরে আমি তো অনেকদিন অপেক্ষা করলাম যে তারপর সে চলে গেল। সে একটু ভালো ছাত্রী ছিল, সে ভালো জায়গায় পড়াশোনা করেছে। তারপরে আমি চলে গেলাম, আমি আমার মতো জীবন শুরু করলাম, চাকরি শুরু করলাম। আপনি কি অপেক্ষা করেছিলেন ওর জন্য? 14 মনে পড়ে 1-2 বছর তো আমি তার হয় না যে আমার সঙ্গে তো তার একটা সম্পর্ক গড়ে উঠেছিল। পরে আমি একটা তো যোগাযোগ ছিল? জি যোগাযোগ হতো, কথা হতো? না, ওইভাবে সুযোগ নাই। রাস্তাঘাটে দেখা হতো, আমি চেষ্টা করতাম যে একবার তার সাথে কথা বলতে, এর বেশি কিছু না। মানে যেটা ছোটবেলা যেটা হয়, আমার বয়স তো তখন 20, তখন অনেকদিন একটা প্রেমের কাজ করেছিল, এই আর কি। পরে তো বলে গেলাম। না না, সেই আপনি প্রেমের তো যে অনুভূতি কাজ করেছে এটা কি ওকে জানিয়েছিলেন? ওই তখনকার ছোটবেলায় হ্যাঁ। হ্যাঁ, তাকে তো রাস্তাঘাটে আমি দু একবার করেছি, তো তার সাথে কথা বলতে চেষ্টা করেছি যে আমাকে বলো তুমি, আমাকে, আমি অপেক্ষা করবো কিনা ইত্যাদি সব বলতাম, তখন বলেছি। তারপরে সে রেসপন্স পাইনি, পরে তো আমি আস্তে আস্তে বলে গেলাম। আর ও যখন ফিরে আসার সুযোগ হলো তখন কিভাবে নিলেন আপনি? কখন ফিরে আসার সুযোগ হলো? এই যে এই বয়সে বর্তমানে? না, তখন তো আমাদের সঙ্গে যে হ্যাঁ, তখন একটা সম্পর্ক ছিল, এখন তো আর সুযোগ নাই। এখন আমরা কি বলে, আমরা একে অপরের ওয়েল উইশার হয়ে থাকতে পারি কিনা, ওইটা কথা ছিল আর কি। সেটা আপনি দুজনে। বললেন, কিন্তু সে কি বলল? হ্যাঁ, সে একই কথা বললো, সে আমার সঙ্গে একমত। বন্ধু হতে পারি কিনা আমরা, থাকতে মানে ওয়েল উইশার হয়ে আমরা আমরা থাকতে পারি কিনা, ওইরকম। হোয়াট উড বি দ্য ডিফারেন্স? আপনি যদি বন্ধু হন তখন সম্পর্কটা কি হবে, আর যদি অন্য কিছু হয় তখন কি হবে? না, অন্য কিছু তো হওয়ার সুযোগ নেই। অন্য কিছু হওয়ার তো সুযোগ নেই, আমরা মনে করছি দুজনেই হয়তো। আচ্ছা, দুজন তাহলে একমত? হ্যাঁ, ওইরকমই কথা ছিল। একটু কি মনের কোথাও একটা অসমাপ্ত রয়ে গেছে তো তখনকার প্রেমটা? একটু কি মনের কোথাও একটা আমাদের হয় না যে একটা জিনিস যখন শেষ হয় না, ভিতরে কোথাও একটা তার জন্য একটা আবেগ কি রয়ে গেছে একটু আনাচে কানাচে? এখানে টেবিল আছে স্যার। না, আবেগ তো থাকতেই পারে, সেটা মানে এটা তো বলা ঠিক হবে না যে নেই। তাকে যখন আবার নতুন করে আবিষ্কার করলাম তখন তো একটা আবেগ কাজ করেছি, আমরা কয়েকদিন কথাও বলেছি। কিন্তু এবং অনেক সময় হয় না একা একা থাকলে মনে পড়ে, এটাও হয়। ওইটা মনে পড়ে, এটা তো আমাদের তাকেও বলেছি আমি, আমার তো মনে পড়ে আমার ছোটবেলার অনেক বন্ধুকে আমি খুঁজে বের করি মাঝে মধ্যে। আমার আত্মীয় স্বজন যারা অনেকদিন যোগাযোগ নেয়, 20 বছর 30 বছর, তাদের কথাও আমার মনে পড়ে, তাদের কাছে যেতে ইচ্ছা করে, সুযোগ পেলেই যাব, এরকম। সেটা একটু এটা আবেগ তো হয়। থাকেই ভেতরে। জি। ওকে, এখন আমাদের কাছ থেকে জানতে চাওয়ার ইচ্ছে প্রকাশ করা হচ্ছে যে মানে এটা কি করব, এটা কি সম্পর্কটাকে পুরোপুরি বাদ দিয়ে রাখবো কিনা, এটাই কি না, প্রশ্ন? বাদ দিয়েছি আমি। আচ্ছা বাদ তো আমি তার সঙ্গে টেলিফোন সব করে ফেলেছি, সেই বলছে আমাকে ব্লক করে দাও। আচ্ছা আচ্ছা, ওকে। তো দিলাম ব্লক করে। তো এতে কোনো সমস্যা হবে কিনা আমাদের দুজনের? দুজনের আর কি সমস্যা হওয়ার কথা, মানে কি ধরনের সমস্যা? উনি আসলে মায়ায় পড়েছেন, ওনার ভয়টা লাগছে মেয়েটা কিভাবে কাটাবে। না, প্রশ্ন হচ্ছে যে না না, আমরা ব্লক আমরা করতে দর্শককে রাখবো কিনা আমাদের না, সময়। এইটুকু ক্লিয়ার করে নেই। হ্যাঁ। মেয়েটা নিজে ব্লক করছে না, আপনাকে বলছে ব্লক করতে, তো এটাও কি আপনি গ্রহণ করছেন? না, আমি বলেছিলাম ব্লক করে দিব তোমাকে, সে বলছে ঠিক আছে ব্লক করে দেন। না, সে যে ঠিক আছে বললো, ও কি রাগ করে বললো? হতে পারে, হতে পারে রাগ করে। ওকে, আপনি কি তাতে কষ্ট পেলেন? না, কষ্ট পাওয়ার কিছু নাই, কারণ সে যেভাবে হচ্ছিল, আমি কষ্ট পাচ্ছি, তার কোনো সমস্যা হয় কিনা। আচ্ছা, তার জন্য দুশ্চিন্তা হচ্ছে আর কি। ঠিক আছে, ছেড়ে দিই আমরা। হ্যাঁ, Okay. অনেক অনেক ধন্যবাদ, খুব খুব মানে সৎভাবে, খুব পরিষ্কারভাবে আমাদেরকে বলার জন্য। আমরা আলোচনা করব বিরতির পরে। অনেক ধন্যবাদ আমাদেরকে ফোন করার জন্য। তো আমরা ঘুরে আসি বিরতি থেকে। সুপ্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বরাবরের মতন ফিরে আসবো একটু পরে সিনোরা আমি এখন কি করব অনুষ্ঠানে।
সুপ্রিয় দর্শক, আমরা ফিরে এলাম বিরতির পর সিনোরা আমি এখন কি করব অনুষ্ঠানে। আর আমরা আজকে যে বিষয় নিয়ে কথা শুরু করেছিলাম সেটা ছিল পরকীয়া এবং ডিভোর্স, যেটা সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহারের কারণে বেড়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। আর আমাদের একজন দর্শক বন্ধু কল করেছিলেন, তার কলটা আমরা নিয়েছি, কথাগুলো শুনেছি, কিন্তু আলোচনাটা করা হয়নি। আমি আমার অতিথির কাছে যাচ্ছি আলোচনা করার জন্য। আলিয়া, তুমি যদি শুরু করো। আমি আসলে লাস্ট যে ফোন কলটা এসেছিল সেই বিষয়ে যদি বলি, আজকের টপিকের সাথে তো তার এটা খুব মিলে গেছে, অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে তার এই স্টোরিটা। ওনার সাথে তো আসলে বেশ কিছুক্ষণ আমাদের কথাও হলো, আমরা অনেক কিছু কোয়ারিজ করছিলাম, জানতে চাচ্ছিলাম। আমার কাছে একটা জায়গায় মনে হয়েছে উনি কিন্তু অলরেডি সাইকোলজিস্টের কাছে গেছেন, এবং ওনাকে ঠিক যেভাবে বলা হয়েছিল ভালো মন্দের হিসাবটা সেটা অলরেডি জানেন। আমাদের তরফ থেকেও কিন্তু হয়তো এরকমই একটা ভাইব বা এরকমই একটা প্রস্তাব যাবে, তাই না? এখন আমি একটু যদি আমি বলি যে আমি জানি না উনি কার কাছে গেছেন, কিন্তু সাইকোলজিস্টরা কিন্তু বলে দেন না, রাইট, সরাসরি বলেন না, সরাসরি বলি না আমরা, কিন্তু হয়তো তার অভিজ্ঞতা থেকে উনি আমাদের সাথে শেয়ার করেছেন আর কি। তো আমরাও এই অনুষ্ঠান থেকে তো সরাসরি বলতে পারি না, তাই না? জি। তবে এটাও হতে পারে যে উনি তো আসলে আমাদের শুধু সামারিটুকু শুনিয়েছেন যে কি হয়েছে সেশনের, তাই না? হয়তো জিনিসটা পরে জিস্ট আকারে উনি এটাই ভেবেছেন যে আমাকে এরকম একটা পরামর্শ দেওয়া হয়েছে। এখন এখানে আমার কাছে আমি যে প্রশ্নটা করেছিলাম যে আপনি তো অলরেডি অ্যান্সার পেয়েছেন, কিন্তু ওনার মনটা কিন্তু স্যাটিসফাই হচ্ছে না, তাই না? বারবারই একটা কথা উনি বলছেন যে আমার কিছু অসুবিধা নাই, ও যেন ভালো থাকে। এখানে আমি যেটা বলবো যে উনি ভালো থাকার সকল দায়িত্বটা তো অ্যাকচুয়ালি ওনার উপরও না, কারণ তাদের ছোটবেলা 6 এবং এইচএসসির যে সময়টা, কারণ ভদ্রলোক এইচএসসিতে ছিলেন, তার বন্ধুটি ছিল 6-এ পড়তো, তারপরে কিন্তু মেয়েটা এবং ভদ্রলোক দুজনই আলাদা লাইফ লিড করেছেন, এবং তারা ভালো ছিলেন বা তাদের কোনো সমস্যা নিজেরা ডিল করেছেন। সো ওই সময়কার মেয়েটার যে জার্নি, তার হাজব্যান্ড মারা যাওয়া বা আদার্স জার্নিগুলো উনি কিন্তু একা পালন করেছেন। এখানে ভদ্রলোকের মাঝের বড় সময়টাতে কোনো অবদান কিন্তু মেয়ের লাইফে নাই। সো উনি যে মায়ার কথাটা বারবার বলছেন যে সে ভালো থাকবে কিনা বা আমি ওটা নিয়ে কনসার্ন, তো আমার কথা হচ্ছে যে ওনার এই ভদ্রলোকেরও তো আসলে ক্ষমতা নাই তার লাইফে সকল সমস্যা সমাধান করে দিবে, এবং মাঝের একটা বিশাল বড় সময় তারা একা একাই যার যার লাইফে পালন করেছেন। সো এটাও একটু অযৌক্তিক না যে ও ভালো থাকবে কিনা? এখন আমরা যখন একটা অপশন পাই যে আমার হাতে এই অপশনটা আছে, তখন কিন্তু আমাদের মনটা মানে রেডি হয় না যে আমাকে একা চলতে হবে। সো ভদ্রলোক যদি নিজ থেকে স্ট্রংলি সরে যান, অবশ্যই সেটা মিউচুয়াল একটা আলোচনা করেই সরে যাবেন, বাট কি অবস্থায় ওই মেয়েটা আছে বা ভালো আছে কিনা এই খবরটা নেয়ার অধিকার বা দায়িত্ব এখন কিন্তু ভদ্রলোকের না, কারণ উনি অলরেডি একটা বিবাহিত সম্পর্কে আছেন। ওনার সামাজিক সোসাইটি যে অবস্থান সেটা এখন যথেষ্ট ভালো অবস্থানে, যেহেতু 60 ইয়ার্স ওল্ড, তার মানে যথেষ্ট সম্মান অর্জন করেছেন। এই ধরনের একটা ঘটনা রান করলে এই সম্মানটা হয়তো থাকবে না। এবং আরেকটা বিষয় হচ্ছে উনি যেভাবে মেয়েটার ভালো থাকাটা নিয়ে কনসার্ন, এটাতে মেয়েটাও কিন্তু ডিপেন্ডেন্ট হচ্ছে। সে যে একা লাইফ চালানোর যে শক্তিটা এতদিন নিয়ে চালিয়ে এসেছিলেন, সেই শক্তিটা এখন উনি আর অ্যাপ্লাই করার হয়তো বা সেই অনুপ্রেরণা ভেতর থেকে পাচ্ছেন না, তাই না? আমার কাছে যেটা মনে হচ্ছে যে ওনার সরাসরি তো আর কিছু বলা নয়, তবে এটা একটু মাথায় যদি আমরা ঢুকিয়ে নিই যে অন্যের ওপর নিয়ন্ত্রণ তো আমাদের বেশি নাই, আমাদের নিয়ন্ত্রণ আমাদের নিজেদের উপর থাকতে পারে। সো আরেকজনের ভালো মন্দের বিচার অথবা দায়িত্ব আমার নয়, সেটা সে নিজেই তৈরি করে নেবে যখন আমার উপস্থিতি থাকবে না। যেমন তার হাজব্যান্ড মারা গেছে ভদ্রমহিলার, উনি কি চলেননি এতকাল? চলেছেন তো, তাই না? নিশ্চয়ই অনেক ঝড়ঝাপটে এসেছিল, উনি সেটাকে মোকাবেলা করেছেন এবং সাকসেসফুলি নিশ্চয়ই আজকের অবস্থানটা। সো এটা যে মহিলা পারবেন, সে এই অনুপস্থিত ভদ্রলোক যাকে আসলে মাঝখানে 20-25 বছর ছিলেন না, তার কাছ থেকে সরে গেল ভালো থাকার উপায় উনি নিজে নিজে খুঁজে নিতে পারবেন। এই বিশ্বাসটা যদি ভদ্রলোক তার মাথায় ঢুকিয়ে নেন, আমার মনে হয় ওনার জন্য সঠিক ডিসিশন বা সঠিক পথে মুভ অন করাটা সহজ হবে, এবং উনি নিজেও ভালো থাকতে পারবেন, তখন নিজেও ভালো থাকবেন। ওনার ওয়াইফ যেহেতু আছেন, বাচ্চারা বড় হয়ে গেছে, এখানে একটা রেপুটেশনেরও প্রশ্ন আছে। সো আবার এটাও ঠিক ম্যাম, আপনি একটু আগে বললেন যে অনেক আগের যে ভালো লাগার জায়গাটা সেটা তো অপূর্ণ রয়ে গেছে। মানুষ কিন্তু যেটা পাই না তার উপর বেশি
আকাঙ্ক্ষা কাজ করে যে অপূর্ণ জায়গাটায় নিশ্চয়ই এমন কিছু আছে যেটা আমি এক্সপেক্ট করি অথবা আমি পাইনি, বরং এটাতে আরো আগ্রহ বাড়িয়ে দেয়, তাই না? সো এই জায়গাটা যেটাকে গেস্টল থেরাপিস্ট আনফিনিশড বিজনেস বলেছে আর কি। আচ্ছা। মানে ওই বিজনেসটা আনফিনিশড রয়ে গেছে আর কি। মানে হয় না, অপূর্ণ জিনিস থাকলে ওটা মাঝে মাঝে ওটার ওটার ওটা সম্পর্কিত কিছু একটা যদি সামনে আসে, ওটা আবার মাথা চাড়া দিয়ে ওঠে আর কি। না, খুব স্বাভাবিক, কারণ এখানে আরেকটা বিষয় যে ভদ্র মহিলা তো আর বিয়ে করেন নাই এবং ওনার হাজব্যান্ডও কিন্তু নাই। তার মানে একটা দিক কিন্তু মোটামুটি বোঝা যায় যে তার যেহেতু সঙ্গী নাই, তার খারাপ লাগার পরিমাণ বা একটা সঙ্গী খুঁজে পাওয়া, আন্ডারস্ট্যান্ডিং আছে, 6 পড়াকালীন যার প্রতি আন্ডারস্ট্যান্ডিং ছিল, তাই না, বা নির্ভরশীলতা ছিল হয়তো অল্প করে, সেটার একটা হাতছানি যেহেতু আবারও উনি পেয়েছেন, উনি হয়তো বা ডিপেন্ডেন্ট হচ্ছেন, নির্ভরশীল হয়ে পড়ছেন, এবং ভদ্রলোক কিন্তু স্ট্রংলি সরেও যেতে পারছেন না। ওই একটা জায়গা যে আমার মায়া লাগে যে ও ঠিক থাকবে কিনা। এখন ওই যে একটাই কথা, ঠিক থাকার সকল দায়িত্ব ক্ষমতা তো আমার নাই। সো আমি যদি এভাবেই ভাবি, সে ঠিকই পথ করে নিবে, এতদিন যেভাবে তিনি করেছেন। তার তো নতুন অবস্থান নয়, তাই না? সো তাদের যোগাযোগ তো বহু বছর পরে হয়েছে। সো মাঝের সময়টা ভদ্রমহিলা চলেছেন, নিশ্চয়ই ভালো চলেছেন। সো ঠিক উনি আবারও যদি এমন হয় যে অপশন নাই, তখন অটো এটা ঠিক হয়ে আসবে, ভেতর থেকে শক্তিটা অটো আসবে যে আমাকে তখন একা পথ চলতে হবে। এই কনসেপ্টটা জাস্ট ক্লিয়ার হয়ে যাওয়া। ওকে, মাহমুদুর রহমান। ও যেগুলো বললো এগুলো হচ্ছে সামাজিক কত বজায় রেখে যে আলোচনা চিন্তা, সেটা তো এটা তুমি কি এখন একটু অসামাজিক কথা বলবে? অসামাজিক না, আমি যেটা বলবো না, আমি জাস্ট জোক করছি। মনের কথা বলার চেষ্টা করব। মনের কথাটা হচ্ছে এই সম্পর্কটা যার যার ব্যক্তিগত ব্যাপার, এমনকি এটা ডেমোক্রেটিক চয়েসও। তো যারা ভুক্তভোগী কিংবা প্লেয়ার অথবা নায়ক নায়িকার রোলে চলে আসছে, এটা তাদেরকেও একটু সুযোগ দেওয়া দরকার। লেট দেম ডিসাইড অ্যান্ড থিঙ্ক। অন্যরা বরং সাপোর্টিভ হতে পারলে ভালো হয়। অন্য কোনো ব্যক্তি নাই তো এখানে, তো দুজনের গল্পই শুনলাম। ওই যে পরিবারে অন্যরা আছে, ওরা কেউ জানেও না কিছু। না, জানে না, জানবে, দেখা হলে ভালো লাগে। এখন দেখা কেন করছো, এটা যে সমালোচনার কারণ হয়ে দাঁড়ায়, যে কথা বলতে পারবো না, ওই ব্লক করো। ব্লক তো করেই দিয়েছে। হ্যাঁ, তো এগুলো আমাদের সমাজকে বুঝতে সময়টা নিতে হবে। কি আগাবে না পিছাবে না স্ট্যান্ড স্টিল রেখে দেবে একটা মানুষকে, ইমোশনাল চাহিদা, আনফিনিশ চাহিদার কারণেই হোক, আর ওই ডিমান্ডটা বেড়েও যেতে পারে পরিবেশ পরিস্থিতির কারণে। তো সেইটার মালিক ওরাই, ওদের মনের চাহিদা। হ্যাঁ, তো ওটা দেখা দরকার কনসিকুয়েন্সটা কি হবে, এটা যেন সুখকর হয়, সেটা যেন আর একটা ক্যাওস না সৃষ্টি হয়। সেটার জন্য কি বলা যায়, একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমেই সলিউশনটা হওয়া ভালো। এখন লজিক তো কাজ করে না এই সব ক্ষেত্রে, তো ইমোশন ডমিনেট করতে থাকে। না, ইমোশন করুক, এবং ইমোশনকে মর্যাদা দিতে মানে হবে। প্রিফ্রন্টাল কর্টেক্স তখন চুপ হয়ে থাকে আর কি। না, ওইটা তখন নেগোসিয়েশনের সুযোগটা নিতে হবে নিজের সাথে, নিজের প্রিফ্রন্টাল কর্টেক্সের সাথে নিজের ইমোশন লিম্বিক সিস্টেমের দ্বন্দ্ব, এবং সমাজের অন্যদের সাথেও দ্বন্দ্ব। সেখানে আলটিমেট হচ্ছে যে ফ্রিডম অফ চয়েসটা হচ্ছে ব্যাপার, যে যেন একটা ডিসিশন যেন আবার রং ডিসিশন না হয়ে যায়। আমি নিলাম যে হ্যাঁ, ওকে ব্লক করে ওকে তাড়িয়ে দাও, কিন্তু আমি মন খারাপ করে থাকলাম, ডিপ্রেসড হয়ে বসে রইলাম, যে আমার জীবনটা অর্থহীন হয়ে গেল, যেখানে একজন ছিল। মানে তাহলে তুমি আরো পরিষ্কার করে বলো, তোমার কথাগুলো একটু হ্যাঁ, মানে দুদিকেই হচ্ছে, তো তুমি যদি একদম আরেকটু আমি যেটা খোলাসা করে বলছি যে বলো আর কি। মনের চাহিদাটাও কনসিডার করা যেমন যেতে পারে, আবার একটা ডিসিশন যেন প্রিমেচুর হুমজিক্যাল ডিসিশন না হয়, সেটাও যেমন হতে হবে। আবার যদি সমাজের পক্ষের যে এরকম চিন্তা সেরকম না হয়, ভিন্ন রকম ডিসিশনও যদি আসে প্রয়োজনের তাগিদে, হয়তো তারা আবার মিলিত হওয়ার কথাই ভাবলো, তখন হারিয়েছি, মাঝখানে পাইনি, এখন তো পেতে পারি,
সেই পাওয়ার সুযোগটা করা যায় কিনা, অথবা বন্ধুত্ব হলো যোগাযোগটা রাখা যায় কিনা টু সাপোর্ট ইচ আদার্স ওয়েল বিং অর ওয়েল উইশ হিসাবে। সেটা এটাও যেন তাদের সেটা freedom আবার of- একটু সেখানে আবার আরো অনেক রকম মানে লেয়ার তৈরি হবে না? হ্যাঁ, সেটা যার যার পার্সনের চয়েসটাই প্রাধান্য পাওয়া উচিত, নট দ্যাট অন্যরা কি বলে দিচ্ছে, কি করবে না করবে। মানে যিনি আমাদের কল করেছেন ইট শুড বি হিজ ডিসিশন, তাই তো? হিজ ডিসিশন, অ্যান্ড ওনাকে যেহেতু তার বান্ধবীও যোগাযোগ রাখতে চাচ্ছে, এটা তার ব্যাপার। তবে অন্যরাও এটাকে অ্যাকসেপ্ট করার মতো, অন্তত এটাকে ব্ল্যাকলিস্ট কিংবা খারাপ চোখে না দেখে অন্যরা বলতে ভদ্রলোকের ফ্যামিলি মেম্বার্স? সবার, এবং ফ্রেন্ড সার্কেল কিংবা আত্মীয় স্বজন। সবাইকে তো আর এই কথা নিশ্চয়ই বলবে না না। না, কথা না, মানে এতটুকু বলা যে এটা তাদের ব্যাপার, লেট দেম ডিসাইড, নট দ্যাট আমরা বলে দেবো এটা করলে খারাপ, ওইটা করলে ঠিক আছে, সেইটা না। কারণ এটা মনের ব্যাপার, তো মন কি চায়, মন কিছু শান্তি পাবে, সেই সুযোগটা দিতে হবে। যেমন আমি এই সাথে বলবো, যেমন আফ্রিকাতে দেখেছি এরকম জটিল সিচুয়েশনে দে কমিট সুইসাইড, এটা তো হেলদি হলো না। কিন্তু তুমি আবার একটু ভয়ের কথা বলছো। না, না, আচ্ছা, বলছি যাই হোক, তুমি বললে যে কারণ এটা তাহলে মানে এটার ইমোশনাল। আচ্ছা, আমরা একটু পরে আসি, তুমি একটু রাখো পয়েন্টটা, আমি একটু ফোনটা নিয়ে আসি। আচ্ছা, হ্যাঁ, ফোন নিশ্চয়ই। কেটে যায় তো আবার, ফোনটা নিয়ে আসি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ফোন দিলাম একটা বিষয় সমাধান চাওয়ার জন্য। এটা হচ্ছে, আমি বিয়ে করছি 1 বছর। আচ্ছা, তো কথা ঠিক মতো শোনা যাচ্ছে না। ও একটু বিয়ের 1 বছর হয়েছে। হ্যাঁ, বিয়ে করছি 1 বছর হচ্ছে। হুম। তো আমার বিয়ের আগে রিলেশন ছিল, আচ্ছা। ছিল। হুম। তো তার সাথে ব্রেকআপ হওয়ার পরে আমি বিয়ে করছি। তো আচ্ছা। বিয়ে করার 1 বছর পরে আমার সেই এক্স গার্লফ্রেন্ড এখন আমাকে প্রতিনিয়ত এখন আমাকে নক দিচ্ছে, আচ্ছা। তার সাথে ফিরে আসতে চাচ্ছে, হুম। তার সাথে আমাকে ইয়ে করতে বলছে। হুম। তো আমি যেহেতু বিয়ে করছি, আমি তো আরেকজনের সাথে কমিটেড। সেইখানে আমি তাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করতেছি আমি এখন বিবাহিত। হুম। আমি তাকে ব্লক করছি, সে অন্য নাম্বার থেকে আবার আমাকে ট্রাই করছে। হুম। তো এইটা আসলে আমি তাকে কোনোভাবে এইটা থেকে ছাড়াতে পারছি না। হুম। আর আমি এখান থেকে কিভাবে পরিত্রাণ মানে পেতে পারি, যদি কোনো একটা পরামর্শ দিতে। আচ্ছা, বিয়ের বয়সটা কত? এই 11 মাসের মতো। 1 বছরও হয়নি এখনো? হ্যাঁ, বিয়েটা কি পরিচিত হয়ে বিয়ে নাকি সেটেল ম্যারেজ? না, আমার এখন যেটা বিয়ে হচ্ছে এটা হচ্ছে আমার সেটেল ম্যারেজ। আমার পরিবার দেখছে, হুম। পরিবারের পছন্দের আর কি বিয়ে। পরিবার পছন্দ করেছে, ওকে। আর যে সম্পর্কটা ছিল ওটা শেষ হয়েছিল কবে? ওইটা শেষ হওয়ার 2 থেকে 2.5 মাসের মধ্যে আমি বিয়ে করছি। দ্যাটস মিন 13-14 মাস। ওটা শেষ হওয়ার পরে 2 বা 2.5 বছর পরে এই বিয়েটা হলো? না না না, ওটা শেষ হওয়ার 2 বা 2.5 মাস। 2 বা 2.5 মাস, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ওকে। হ্যাঁ, তাহলে ওটা কেন আগালো না? ওটা কতদিনের ছিল সম্পর্কটা? ওইটা প্রায় 2 বছরের মতো ছিল। 2 ইয়ার্স। কিন্তু ওটা ওই ওই ওটা কেন মানে শেষ পরিণতিটাতে গেল না, বিয়ে পর্যন্ত গেল না আগের সম্পর্কটা? সম্পর্কটা বিয়ে পর্যন্ত গেল না, কারণ হচ্ছে ওই সম্পর্কটাতে যেটা হয় আমাদের মাঝখানে মানে একটা ইস্যু নিয়ে আর কি আমাদের মধ্যে ঝগড়া হয়। আচ্ছা। তারপরে আমি বলাতে জেদ করেই পরিবারকে বলে আমি অন্য জায়গায় বিয়ে করি। ও, মানে এই যে এই বিয়েটা যে হয়েছে সেটা পরিবারকে বলা হয়েছে যে আমি ইমিডিয়েটলি বিয়ে করতে চাই, তাই তো? এক্স্যাক্টলি। আচ্ছা, এবং পরিবারও তাড়াতাড়ি করে একজনকে ঠিক করে ফেললো, তাই কি? পরিবার ওইরকম করে, হ্যাঁ পরিবার ওইরকম করে হয়তো পরিবার আমার কি হচ্ছে আমাদের দুই সম্পর্কের, যাকে বিয়ে করছি দুই সম্পর্কের আত্মীয়ের মধ্যে আর কি। আচ্ছা,
হ্যাঁ, যাকে বিয়ে করা হয়েছে তো সেই দুঃসম্পর্কের আত্মীয়। হ্যাঁ আচ্ছা, এবং এখন আবার সেই মেয়েটি যোগাযোগ করতে চাইছে এবং সম্পর্কটাকে আগে যেটা চলছিল সেটাকে আবার রিভাইভ করতে চাইছে, হ্যাঁ। সেটাকে আবার আবার শুরু করতে চাইছে। জি জি এবং সে জানে যে তার মানে প্রেমিক আগের প্রেমিক আরেকটা সম্পর্কে মানে বিয়ের সম্পর্কে ঢুকে গেছে এখন, সেটা সে জানে। হ্যাঁ 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 সে জানা জানে। সত্ত্বেও সে একটু জোর করছে। জি অনেকটা। জোর করছে মানে কি বলে জোর করছে? হ্যাঁ কি বলছে মেয়েটি? মেয়েটা বলছে যে আমরা আবার আগের মতো হতে পারি নাকি, আমরা হচ্ছে আগের মতো আমাদের আমরা রিলেশনে যেতে পারি, তুমি চেষ্টা করো, তুমি ওকে ছেড়ে দাও, যে আমার কাছে আসো, আমরা আবার আগের মতো হ্যাপি থাকি, এই ধরনের অ্যাসপেক্ট আছে যা দুঃসবাদ বলে আর কি মেয়েরা। ওর সাথে কেমন ছিল? দু বছর, সব 2-2.5 বছর, 2.5 মাস আগে ভাঙলো, আর চলেছিল কতদিন? ওই সম্পর্ক চলেছিল 2 বছর। ওইটা 2 বছর ধরে ছিল। ওটার মধ্যে কি ওঠানামা ছিল নাকি ভালোই ছিল সম্পর্কটা? ওঠানামা ছিল, মাঝে মধ্যে ঝগড়াঝাটি হতো, মাঝে মধ্যে কথা কাটাকাটি হতো, আচ্ছা। মাঝে মধ্যে কোনো না কোনো কিছু হতোই। দুজনের বয়স কত? মেয়েটির আমার? বয়স? হ্যাঁ, আমার 28। 28। আর যার সঙ্গে সম্পর্ক ছিল তার বয়স কত? তার হচ্ছে 24-5। 24-5। আর বিয়ে যে হয়েছে ওই মেয়েটির বয়স কত এখন? এই মেয়ের বয়সে আমি যাকে আমার এখন বলছি তার বয়স হচ্ছে 24। ওই কাছাকাছি। ওকে, মানে যার সঙ্গে সম্পর্ক ছিল তাই সেই মেয়েটির কাছাকাছি বয়স, তাই তো? এখন হ্যাঁ। যার হাতে বিয়ে হচ্ছে, এবং বিয়েটা তো খুব অল্প দিন ধরে হয়েছে। বউকে কি মানে বউয়ের সাথে সম্পর্কটা অল্প দিনের, কিন্তু কেমন মনে হচ্ছে যে কেমন চলছে? আমার সাথে এটা আলহামদুলিল্লাহ খুব ভালো, মানে আচ্ছা। আমাদের দুজনের মধ্যে বোঝাপড়া, মানে সবকিছু মিলে আমাদের ভিতরে অনেক ভালো। ও কি জানে ওর স্বামীর যে 2-2.5 মাস আগে একটা ব্রেকআপ হয়েছে? হ্যাঁ আমি প্রথমেই বলে দিচ্ছি যে এরকম এরকম বিয়ে। আমি বলে দিচ্ছি, হুম। কিন্তু সে এটা খুব নর্মালি অ্যাকসেপ্ট করছে। ওকে, এটাতে ওর কোনো অসুবিধে নেই, তাই তো? হ্যাঁ তো এখন কোথায়, মনের কোথায় আমাদেরকে ফোন করার কারণটা কি, মানে প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে যে এখনো বারবার বিভিন্ন ভাবে ট্রাই করতেছে এত কিছু জানার পরেও আমি কেন জানি মনে হচ্ছে ও আমাকে ডিস্টার্ব, এটা এখনো আমার বউ জানেনি। যদি জানে তাহলে আমাদের সম্পর্কের ভিতরে আবার একটা টানাপোড়েন তৈরি হবে কিনা, ভয় এইটাই লাগছে, মানে স্ত্রীর সঙ্গে কোনো অসুবিধা হয়ে যেতে পারে এরকম মনে হচ্ছে, হ্যাঁ তাই তো? হ্যাঁ, এইরকম। স্ত্রী তো জানে না যে মেয়েটা যোগাযোগ করছে এখন, জানে কি? আমি এখনো জানাইতে ইয়ে করি না, এখনো জানাই। জানানো হয়েছে? না আমি এখনো জানাই। আচ্ছা, জানানো হয়নি। ওকে, তো এখন আমাদের কাছে প্রশ্নটা কি? আমি এটা থেকে ওই মেয়েটার থেকে আমি আমার ওই এক্স গার্লফ্রেন্ড সিরিয়াসটা চাচ্ছে, তার কাছ থেকে আমি কিভাবে দূরত্ব মেনটেন করতে পারি এবং আমার কি ওয়াইফকে এটা জানানো ঠিক হবে কিনা। আচ্ছা, ওকে, কিভাবে অন্য ওই মেয়েটির কাছ থেকে আমি আলাদা হতে পারি এবং ওয়াইফকে জানানো ঠিক হবে কিনা। ওকে, হ্যাঁ। সুন্দর প্রশ্ন। আমি একটু আমার অতিথিদের কাছে যাচ্ছি, ওদের প্রশ্ন থাকলে ওরা একটু করবে। হ্যাঁ, প্রশ্ন আছে কোনো? প্রশ্ন তো এটাই, আপনি নিজে কি ভাবছেন, কাকে কি বলবেন, সেটার নিশ্চয়ই আপনার একটা কি বলা যায় রোড Decision ম্যাপ আছে। কিংবা ছক আছে মনে, সেটা কি, সেটা জেনে তারপর প্রশ্ন আসবে যে আপনি যেটা ভাবছেন সেটা আলটিমেটলি স্যাটিসফ্যাক্টরি কিংবা সুখকর হবে কিনা। তাহলে দুইটা প্রশ্ন, আপনি এটা নিয়ে কি ভাবেন? আমি এটা হ্যালো হ্যাঁ বলেন। আমি এটা থেকে পুরোকে বের হতে চাচ্ছি, মানে এটা আমি তাকে বিভিন্ন নাম্বার থেকে ব্লক, ও বিভিন্ন নাম্বার থেকে ট্রাই করে, ফেসবুকে ব্লক করা যাচ্ছি, হোয়াটসঅ্যাপে বিভিন্ন নাম্বার থেকে আমাকে প্রতিনিয়ত ইয়ে করতেছে, আমি ওয়াইফের কাছ থেকে লুকায় রাখছি, কিন্তু এটা কি এইভাবে কি লুকায়, মানে তো এটা কি সমাধান না, এটার থেকে আমি
আর কি করতে পারি তার সাথে গুরুত্ব মেনটেন করার জন্য? অর্থাৎ আপনি মেয়েটাকে ব্লক করে দিয়ে রাখছেন, যে যোগাযোগ চাচ্ছেন না এটা জানিয়ে দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, সে তারপরেও বিভিন্ন নাম্বার থেকে অন্য নাম্বার থেকে না না, সে করছে, এটা তো তার তার চয়েস। আপনি যে ব্লক করলেন এটা কি আপনি স্যাটিসফাইড? আমার কাছে মনে হচ্ছে স্যাটিসফাইড। মনে হচ্ছে হলেই তো সমস্যা। আপনার মন আসলে কি চায় সেইটা আপনি গভীর ভাবে আচ্ছা, না এটা পরে বলি, আলোচনাটা পরে করি। প্রশ্ন আর নাই তো? হ্যাঁ, না প্রশ্ন আছে? না। আচ্ছা, কোনো প্রশ্ন নেই। অনেক অনেক ধন্যবাদ। একটু আমার একটা প্রশ্ন, শেষ প্রশ্ন ছিল যে ভয়টা কি, মানে ওয়াইফ জেনে গেলে কি হতে পারে মনে হচ্ছে? ওয়াইফ জেনে গেলে তো যেন একটা মানে সিন ক্রিয়েট হতে পারে, বা এটাকে সংসারে টানা করে, বা হচ্ছে একটা ঝগড়া বা কোনো কিছু হতে পারে। আমি এটা ভাবছি যে এটা হবে কি না। একটা কি ভয় লাগছে এটা থেকে, নাকি কি? ভয় লাগছে একটা। আচ্ছা, ওকে। এবং যেহেতু এই বিয়েটা মাত্রই করা হয়েছে, মানে বিয়ের অল্প দিন পরেই আর একটা টানাপোড়েন হোক, এটা তো নিশ্চয়ই কেউ চাইবে না, তাই তো? জি জি। এবং ওয়াইফের সঙ্গে সম্পর্কটা ভালোভাবেই শুরু হয়েছে বোঝা যাচ্ছে, তাই তো? হ্যাঁ। ওকে। কত দিনের জন্য বিয়েটা? 11 মাস মাত্রই করেছে। আর সম্পর্কটা ছিল 2 বছরের। 2 বছর। বিয়েটা হয়েছে কতদিন? আমাদের বিয়ে হয়েছে 11 মাস। 11 মাস, 11 মাস, 1 বছর হয়নি এখনো। ওকে, তাহলে আমরা ছেড়ে দিই। নাজার সম্পর্কটা কেমন ওয়াইফের সাথে? ভালো, ভালো, আলহামদুলিল্লাহ বলেছে। ওকে, আচ্ছা। অনেক অনেক ধন্যবাদ আমাদের ফোন করার জন্য, এবং খুব ভালো লাগলো, খুব সততার সাথে ফোনটা করা হয়েছে, প্রশ্নটা করা হয়েছে, সেটা আরও ভালো লাগলো। আমরা আলোচনা করছি কেমন। আবারও সবার তরফ থেকে অনেক শুভকামনা। আলিয়া। এখানে ভদ্রলোক আসলে খুব সুন্দর করে সব কিছু এক্সপ্লেন করেছেন, এবং উনি যখন ওয়াইফের কথা আমরা জিজ্ঞেস করলাম খুব স্ট্রংলি বলেছেন আলহামদুলিল্লাহ ভালো আছে। ওনার এই স্ট্রং ভয়েস থেকেই বোঝা যাচ্ছে যে, এবং পরে তিনি ওভাবেও বললেন যে আমি এই সম্পর্ক থেকে কি করে দূরে থাকতে পারি, এবং আসল ভয় ওয়াইফকে হারিয়ে ফেলার ভয়। কারণ ওয়াইফ যদি জেনে ফেলে, ওনার নিশ্চয় আশঙ্কা হচ্ছে যে ওয়াইফ কিভাবে রিয়াক্ট করবেন। উনি হয়তো কিছুতেই তার ওয়াইফ বা এই সংসারটাকে হারাতে চাচ্ছেন না। এখন আমার এখানে যেটা বলার আছে যে একটা নতুন সম্পর্ক মাত্র 11 মাস হয়েছে, এবং সেটা খুব সুন্দর আগাচ্ছে, এবং তারা ভালো মতো বন্ধুত্ব করে ফেলেছে। আপনি যেমন জিজ্ঞেস করছিলেন যে 2 বছরের যে প্রেমটা, সেই সময় তারা কেমন ছিল, ভদ্রলোক কিন্তু বললেন যে 2 বছরে তাদের অনেক আপ ডাউন গেছে, ওঠানামা হয়েছে। হ্যাঁ, ওঠানামাটা হয়েছে। হয়তো ওখানে 100% উনি ভালো ছিলেন না বলে কিন্তু ব্রেকআপটা হয়ে গেছে, এবং উনি খুব দ্রুত 2.5 মাসের মাথায় যেহেতু বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন, এবং উনি 11 মাস ভালো আছি এটা খুব স্ট্রংলি বলছেন। এখন উনি নিজেই বুঝবেন যে কোন সম্পর্কটাতে আমি থাকতে চাই। এখন একটা সম্পর্কে যদি আমি থাকতে চাই, অবশ্যই সেটা নারিশ করার জন্য যা যা করা প্রয়োজন আমাকে তো করতেই হবে। বাংলায় যদি বলো নারিশ বলতে। আচ্ছা, আমি একটু বলি। উনি যেভাবে বললেন আলহামদুলিল্লাহ ভালো আছি, সো উনি ওনার ভালো থাকার এই গল্পটাকে বা ভালো থাকার এই সংসারটাতে উনি যদি যত্ন নিয়ে তার সম্পর্কটা মেনটেন করতে চান, আমার মনে হয় 11 মাসের সম্পর্কটা খুব সাস্টেইনেবল বা টিকে যাবে বা ভালো থাকবেন। তবে এখানে ছোট্ট একটা বিষয় আছে, উনি বারবার আমাদের কাছে জানতে চাচ্ছিলেন যে ওয়াইফকে জানাবো কিনা। এখানে অপর পক্ষকে কিছুতেই কিন্তু থামানো যাচ্ছে না। একটা ফোন ব্লক করলে সে আরো নাম্বার কালেক্ট করে করছেন, তার মানে যে ডেসপারেটনেসটা ওই পাশে থেকে আছে বা আবেগীয় যে বিষয়টা আছে, সেটা ওয়াইফের কানে কোনো না কোনো দিন যেতে পারে অন্যান্য মাধ্যমে। এই ভদ্র মহিলাও হয়তো ওয়াইফের সাথে যোগাযোগ করতে পারে। সো এখানে যেহেতু অলরেডি ভদ্রলোক বলেছেন ওয়াইফকে, ওয়াইফ তো কিছুটা জানেন যে একটা প্রেম ছিল, কিন্তু বর্তমান অবস্থাটা জানেন না। এটা যদি একটু হিন্টস দিয়েই রাখেন, আমার মনে হয় এটা মোর সেফ। কারণ যেন অন্য কারো কাছ থেকে এক্সাজারেট করে বা বাড়তি কিছু যদি শুনে, ওয়াইফ কিন্তু আগেই আর রেসপন্সটা পজিটিভ হবে না। সো ভদ্রলোকের ওনার মুখ থেকে শোনাটাই ভালো। এক্স্যাক্টলি, কারণ উনি তো গুছিয়ে সততার সাথে বলতে পারবেন যে এরকমটা চলছে।
কিন্তু বাইরে থেকে যদি হঠাৎ করে শুনে ফেলেন, সেটা খুব বেশি মাত্রায় হয়তো এক্সাজারেট করেই তো মানুষ বলে, বাড়িয়েই তো বলে, সকল তো সত্য তথ্যগুলো থাকে না। সো এখানে আমার যেটা মনে হয় একটু বলে রাখা ভালো, দুজন এক হয়ে দুজনের শক্তি মিলিয়ে এটাকে মোকাবেলা করলে সহজ হবে। কারণ অনেক আগে আসলে যেখানে প্রেম থাকে, একটা ছোট্ট ভুল হয়ে যায় যে ভদ্র মহিলা যে ফোন দিচ্ছেন, যোগাযোগ করছেন, হয়তো মুখের ওপর এটা বলা হচ্ছে না যে আমি কিন্তু ভালো আছি আমার লাইফে, আমি এই লাইফটাতেই থাকবো। হয়তোবা মানবিকতায় অনেকে এটা রূঢ় সত্যটা বলতে পারেন না। এই সত্যটা যদি না বলে থাকেন, তাহলে আমার মনে হয় বলাটা ভালো, যে আমি ভালো আছি, আমি 11 মাসে অনেক দূর এগিয়ে গেছি, আমি আসলে এই লাইফটাতে থাকতে চাই। এটা যদি অপরপক্ষ জানে, আমার মনে হয় কোনো হোপ রাখবে না। এবং তুমিও তোমার মতো করে ভালো থাকার ব্যবস্থা করে নাও, তাতে আমারও ভালো লাগবে, তাই না? সঠিক, কিন্তু এটা ক্লিয়ার হওয়া বেটার ওয়াইফের কাছেও, গার্লফ্রেন্ডের কাছেও, যে আমি এক্স গার্লফ্রেন্ডের কাছে, যে আমি ভালো আছি, 11 মাসে আমি অনেক দূর এগিয়ে গেছি, সত্য যেটা যেটা উনি খুব স্ট্রংলি আলহামদুলিল্লাহ বলেছেন, ওটাই আমার মাথায় ঘুরছে। সো এই জায়গাটা ক্লিয়ার হওয়া বেটার। কারণ কাপল কাউন্সেলিংয়ের জন্য যখন আমরা পেশেন্ট পাই, দেখা যায় যে আশ্বাস দিতে থাকে যে হ্যাঁ এখনও আমি তোমাকেই ভালোবাসি, কিন্তু বুঝো তো বিয়ে করে ফেলেছি, সো সোসাইটি কী বলবো, আমার বাবা মা হার্ট অ্যাটাক করবে, বিভিন্ন গল্প কিন্তু আমরা বানাই। এখানে আমার মনে হয় সততার সাথে যদি ডিল করা হয় যে আই এম ফাইন এবং আমি এই সম্পর্কটাতে সুখী, আমি চর্চা করতে চাই, এই সম্পর্কটাতেই থাকতে চাই, এই সত্য কথাটা নিশ্চয়ই, যেহেতু এক্স গার্লফ্রেন্ড অ্যাডাল্ট পারসন, অ্যাডাল্ট আছেন, আমার মনে হয় এই সত্যটা উনি নিতে পারবেন। সত্য দিয়ে আগানোটা পজিটিভ হবে। সেটাই। আর নিজের কাছেও তখন পরিষ্কার থাকা যায় আর কি, তাই না? ঘুমটা ভালো হয় রাত্রিবেলা, অ্যাংজাইটিটা কমবে, ঘুমটা ভালো হবে। আগের গার্লফ্রেন্ডটা কি বিয়ে করেছে? না, করেনি। তো এই বিয়ে করার পর ও জানতো যে যিনি আমাদেরকে কল করেছে একটু তাড়াহুড়ো করে বিয়েটা করে ফেলেছে আর কি, যেহেতু ওইখানে একটা ধাক্কা খেয়েছে। এইখানে একটা আনফিনিশড ইমোশনের ব্যাপার ঘটে গেছে। ওরা তো আপস অ্যান্ড ডাউন থাকা মানে হচ্ছে একটা জীবন্ত কাপলের মতোই। তো ডাউন পিরিয়ডে উনি বিয়ে করে ফেললো, এখন মেয়েটা খুঁজে বেড়াচ্ছে কোথায় গেল, সে কোথায় গেল, ও তখন আবার আছে আবার নাই। তো এটা তো পুরো লুকোচুরি খেলা হয়ে যাচ্ছে সিচুয়েশন। সেটা তো আলিয়া বললো যে ওয়াইফকে বলে দেওয়াটাই ভালো আর কি, সেই প্রশ্নটা সে করেওছে। বলে কি বলবে, বলার মতো কিছু কি আছে? ওটা তো আগেই বলেছে, ফার্স্ট রিলেশন ছিল সেটা। না, দ্যাট শি ইজ কমিউনিকেটিং এগেইন, এই কথাটা আর কি। এটা বলার চেয়ে আগে নিজের কাছে ক্লিয়ার হওয়া উচিত, হোয়াট আই রিয়েলি ফিল অ্যান্ড হোয়াট আই ওয়ান্ট। প্রিমেচুর একটা কথা বললে হয় কি, ওই পাগলকে সাকর নেড়ে দেওয়া হবে। ও যদি এখানেই সেটেল কি করে, নেড়ে দেওয়া হবে? পাগলকে সাকর নেড়ে দেওয়ার কথাটা হচ্ছে, পাগলকে সাকর নেড়ে দেওয়া হবে। হ্যাঁ, একটা কথা আছে, কথাটা হচ্ছে এরকম গ্রাম্য কথা আর কি আমাদের, যে একটা লোক ওখানে দাঁড়িয়ে আছে, বলতেছে পাগল তুই আর যাই করিস, আমি যাওয়ার সময় সাঁকোটা নাড়বি না। ওকে, ও ঠিকই নাড়বে, ও ঠিকই তখন নাড়বে, বরং ওকে আরো মনে করিয়ে দেওয়া হলো যে সাঁকোটা নাড়ানো যায় আর কি। হ্যাঁ, তা আসলে এখানে ব্যাপারটা হচ্ছে ছেলেটার মনের ভিতরে কি ঘটছে, ওর ইমোশনাল ডিনামিক্সটা বোঝা দরকার। নিজের ইমোশনটা বোঝা নিজের, দরকার। একেবারে তার নিজের ভিতরের ব্যাপার। ও কি বললো, এ কি করলো, সেগুলা সেকেন্ডারি। নিজের ডিনামিক্স বোঝা দরকার, সে আসলে কার, সে কাকে চায়, কেন চায়। ওখানে যদি আনফিনিশ কিছু থেকে থাকে, ওটাকে রিজলভ করাটা দরকার। আদারওয়াইজ ওইটার একটা লোড দ্বারা ও প্রভাবিত হবে, ওইটা এফেক্ট করবে এই বিয়েটাকে, তখন হবে কি এটা ত্রিমুখী একটা ডিনামিক্স হয়ে দাঁড়াবে। তো এই জন্য ইট ইজ এ কমপ্লেক্স কনফ্লিক্ট সিচুয়েশনের মধ্যে সে পড়ে গেছে। এটাকেই রিজলভ করার জন্য ওর ইন্টেন্সিভ সাইকোথেরাপি নেওয়া দরকার। সেটা ইন্টেন্সিভ সাইকোথেরাপি এখন আমাদের দেশে পরিপ্রেক্ষিতে খুব একটা ডিফিকাল্ট, তাই না? আমাদের এটা ডেভেলপ করতে হবে, উই হ্যাভ টু স্টাডি। তুমি তো সবকিছু খালি হবে বলো, কিন্তু কখন হবে, কে করবে, সেটা হচ্ছে কথা। সবাই মিলে, অথবা যে উদ্যোগ নিবে সেই একটু এগিয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তাহলে তুমি যেটা বলছো যে কেন সে মানে এত হুট করে বিয়ে করে ফেললো, এবং মানে ওটা আমার কাছে একটা কোয়েশ্চেন মার্ক আর কি, তাই না? একটা সম্পর্ক
থেকে বেরিয়ে পুরোপুরি আসার জন্য কিন্তু সময় দিতে হয়। মানে এখানে কিন্তু তাড়াহুড়ো হয়েছে জি। যে আমার ওর সাথে ঝগড়া হয়েছে, কাটাকাটি হয়ে গেছে, আমি তাড়াতাড়ি এখন বিয়ে করব, বা বাবা মাও তাড়াতাড়ি করে বউ এনে হাজির করেছেন, এবং একই বয়স, যার সঙ্গে সম্পর্ক ছিল দুজন একই বয়স, এবং দুজন ভালোই এখন আপাতত ভালো আছে। কিন্তু এই যে আমরা ওই যে রিবাউন্ড বলে যেটাকে আর কি, হয় না, যে ওটা ভোলার জন্য আমরা তাড়াতাড়ি করে আরেকটা সম্পর্কে ঢোকার চেষ্টা করি। আমার মনে হয় একটু নিজেকে সময় দেওয়া দরকার, কারণ আমাদের নিজের মনকেও তো বোঝার ব্যাপার আছে, তাই না? আমি একটু একা থেকে নিজের সাথে নিজের সম্পর্কে কি হচ্ছে, মানে আমাদের তো দু রকম সম্পর্কে আমরা থাকি, একটা হচ্ছে নিজের সাথে সম্পর্ক, একটা হচ্ছে অন্যের সাথে সম্পর্ক। ও নিজের সাথে বোঝাপড়াটা করেছিল কিনা সেটা একটু ভাবা দরকার ভালো করে আর কি, যেটা তুমি বললে যে হ্যাঁ, মানে বিয়েটা শুধু এটা খুব ইজি ডিসিশন অনেক সময় হয় না, বিয়েটা কারণ আরেকটা শুধু- সম্পর্কে ঢুকে যাওয়াতে ওইখানেই সে হয়তো একটা না, মানসিকভাবে ব্যস্ত আছে। বিয়ের সিদ্ধান্তটা তো 2-1 সপ্তাহ 2-1 মাসের না, এটা তো লাইফ লং এর কথা ভেবে ডিসিশনটা নেওয়া উচিত। তো লাইফ লং এ হয়তো বা যার সাথে ন্যাচারাল একটা অ্যাডজাস্টমেন্ট হবে কিংবা টান থাকবে, ওটাই ভালো বিয়ে। আমি বিয়ে করাটাকেই বড় মনে করলাম, অথচ লাইফ লং ওর সাথে থাকতে পারলাম না, মিলতে পারলাম না, অথবা ওকে বলতে পারলাম না, ওকে বাদ দিয়ে হাঁটা দিলাম, তাতে কি হলো? না ওইটা ভাঙলো, না এটা গড়া গেল। না যাই হোক, এখন তো হয়ে গেছে জিনিসটা। হ্যাঁ, এখন এটা অ্যাডজাস্ট করার চেষ্টা হবে, যেটা আলিয়া যেভাবে সুন্দর করে বলেছে, দ্যাটস ফাইন। কিন্তু আমি ইনার ইমোশনাল ডিনামিক্সের দিক থেকে ইস্যুটা রেইজ করলাম যে আমাদের সমাজকে এটাকেও মূল্য দিতে শিখতে হবে, যে হোয়াট ইজ আওয়ার ইমোশনাল স্টেট অর ইমোশনাল ডিনামিক্স। Exactly. মানে নিজেকে একটু আরেকটু নেড়েচেড়ে বোঝার ব্যাপার হলে ভালো হতো আর কি। আলিয়া, তুমি আজকের বিষয়টা নিয়ে তো বলার সুযোগ পাওনি, ওকেও থামিয়ে দিয়েছি মাঝখান থেকে, ও যদি সময় থাকে আর একটু বলবে। তুমি আজকের বিষয়টা অবশ্য আমাদের অনেক ফোনের মাধ্যমে ফোন দুইটা খুব বেশি মাত্রা এটার সাথে মিলে গেছে। তবে আজকের যে বিষয়টা সেটা আসলে খুবই ইন্টারেস্টিং বলবো, আবার এটাও কষ্টদায়ক। আমরা যেহেতু পেশেন্ট দেখি অথবা ক্লায়েন্ট দেখি, এই রকম ক্লায়েন্ট অর পেশেন্ট আজকাল প্রচুর পাওয়া যাচ্ছে, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কমিউনিকেশনটা এতটা ইজি হয়ে গেছে যে মানুষজন। আচ্ছা, তোমরা একটা বলো না কেন, শুধু ক্লায়েন্ট বা শুধু পেশেন্ট, মানে দুটা সমার্থক না কিন্তু, তাই না? পেশেন্ট বললে কিন্তু রোগী বোঝায় না, ওটা হসপিটাল সেটআপ তো, সো এখানে ক্লায়েন্ট বললে ঠিক আছে, বাট তোমরা নিজের মনে কি বলবে সেটা ইম্পর্টেন্ট আর কি, তাই না? হসপিটাল তো হসপিটালের মতো করে ওরা সবাইকে পেশেন্ট বানায়, কিন্তু আমাদের কাছে যারা আসে ওরা তো পেশেন্ট না কিন্তু। না, এক্স্যাক্টলি, ওরা পেশেন্ট নয়। তো আজকাল কাপল কাউন্সিলিং বিষয়টা করতে যে দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়ার প্রভাবে যে অনেক ক্ষতিকর দিক রয়েছে, মানে ব্যালেন্স করতে পারছি না, কারণ সোশ্যাল মিডিয়া অথবা ইন্টারনেট অথবা আজকালকার যে ডিভাইসের সুবিধাটা, ওটা তো আসলে আমাদের লাইফটাকে খুব সহজ করেছে, কিন্তু আমরা আবার সেটার যে আলাদা আরেকটা উপায় আছে বা রূপ আছে, সেটার একটা ম্যাল প্র্যাকটিস করছি কিন্তু আমরা, তাই না? দেখা যাচ্ছে এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা ছোট্ট সময় আমি যতটা যোগাযোগ করতে পারি, এবং সেই যোগাযোগের মাধ্যমগুলো আজকাল অনেক কিছুই আবিষ্কার হয়েছে, লাইক আপনার সাথে আমার কিছুক্ষণ আগে আলোচনা হচ্ছিল, স্ন্যাপচ্যাট বলি বা আদার্স কিছু, ওগুলোতে কিন্তু খুব সহজভাবে যোগাযোগও হচ্ছে, আবার তথ্যগুলো মুছেও যাচ্ছে, তার মানে মেনটেন করাটাও সহজ হচ্ছে। এটাও যেমন একটা খারাপ দিকের অংশ, এবং আরেকটা যেটা বলবো যে কম্প্যারিজন, তুলনা করা। আমরা কিন্তু অনেকেই আছি, দেখা যায় যে আমাদের কি আছে, কি নতুন পেলাম, এগুলোর কিন্তু ছবি তুলে তুলে শো করছি। তখন আরেকজনের মনে হতে পারে আমি তো নাই, আমার হাজব্যান্ড তো দিতে পারছে না, বা আমার ওয়াইফের কাছ থেকে সেম জিনিসটা তো আমি পাচ্ছি না, এই জায়গাটাতে আমি আরও কিছু ডিজার্ভ করি। সেই যে একটা কম্প্যারিজন, এই সবগুলো মিলে দেখা যাচ্ছে এখানে পরকীয়া, এবং পরকীয়ার পরে যদি ডিভোর্সের একটা ধারাবাহিকতায় আসে, এই বিষয়টা ঘটে। আরেকটা যেমন বিষয় আছে যে একই সাথে কাজ করতে করতে মানুষ কিন্তু অফিসে একটা সেকেন্ড হোমই বলা চলে, এবং কিছু ক্ষেত্রে এটা এমনও মনে হয় যেটা বুঝি ফার্স্ট হোম, যে আমার একটা কোয়ালিটি টাইম আমি অফিসে পার করছি, একই সাথে কাজ করছি, এবং সেই সময়টা আমি হয়তো ব্যালেন্স করতে পারলাম না। আমার সম্পর্কের যে মাত্রাটা আমাদের ধরে রাখা উচিত, যে আমরা কলিগ আমাদের তো সম্পর্কটা অন্যরকম, বন্ধুর মতো আমরা কাজ করছি, সেখানে এই ধরনের বিষয়গুলো, পরকীয়া অথবা ডিভোর্স, এই জাতীয় বিষয়গুলো না আসাই ভালো। প্রথম থেকেই কিন্তু আমরা এটা কন্ট্রোল করতে পারি,
যেমন ম্যাডাম কিছুক্ষণ আগে আমরা আলোচনা করছিলাম না যে প্রথমে শুরু হচ্ছে টেক্সটিং দিয়ে মেসেজ দিচ্ছে, তখনও কিন্তু তাদের মাথায় নাই যে এখানে সম্পর্কটা কোন দিকে গড়াচ্ছে। আমি সময়টাকে ইনভেস্ট করছি, আমি আমার ইমোশনটাকে ইনভেস্ট করছি। সো লম্বা সময় যখন আমার সময় আর ইমোশন ইনভেস্ট হবে, খুব স্বাভাবিকভাবে এখানে টেক্সটিংটা পরে সেক্সটিং হয়ে যাচ্ছে আর কি। এক্স্যাক্টলি, সেটা জিনিসটা ওরকমই হচ্ছে। আরেকটা জিনিস কি, মানুষ আসলে নিজের মনটাকে নিয়ন্ত্রণ করা তত সহজ নয়, কারণ যা দেখতে পাই না সেটা নিয়ন্ত্রণটা একটু কঠিন। যতটুকু দেখতে পাই, ধরতে পারি, সেটা নিয়ন্ত্রণ সহজ হয়। সো মনের জায়গাটা এমন, তাকে যদি অতিরিক্ত আমরা বলি তুমি কি চাও, তুমি কি চাও, এখানে তারাও কিন্তু কনফিউজ হবে যে আমি তো এই মুহূর্তে এটা চাই, কিন্তু 3 বছর পরে কি আমি এটাই চাই? চেঞ্জ তো হতে থাকবে, তাই না? সো মনের যদি লাগাম ছাড়া হয়ে যায়, তাহলে আমার মনে হয় লাইফে ডিসেন্ট উপায়ে থাকা অথবা লাইফে একটা আনন্দ অথবা তৃপ্তির সাথে থাকাটা কঠিন হবে যদি শুধু মনটার উপর বেশি সায় দিই। কারণ এই মন কিছুক্ষণ পরে, 1 বছর পরে, 6 মাস পরে, যখন ওই যে আনরিজলভড জিনিসটা মানে আমি যে পেয়ে মনটা গেলাম, তুমি বলছো যে আবেগের মনটাকে যদি বেশি গুরুত্ব দিয়ে ফেলি, Exactly. লজিকটাকে যদি একদমই এক পাশে করে রাখি, তখনই মুশকিলটা হয়ে যায় আর কি, তাই জি, না? জি। সেখান থেকেই তো সমস্যাগুলোর উৎপত্তি হয়। যেমন ডেটিং অ্যাপের কথা আমরা আলোচনা করছিলাম, যে টিন্ডার আছে, বাম্বল আছে, অনেকগুলো ডেটিং অ্যাপের কথা আজকাল শুনি। তার মাধ্যমেও কিন্তু সম্পর্ক তৈরি হচ্ছে, এবং এগুলো কোনোটাই কিন্তু খুব কোয়ালিটি রিলেশনশিপ হচ্ছে না। হয় না যে ডেট করার জন্য সম্পর্ক করছে, কিন্তু দেখা যাচ্ছে যে একজনের সাথে হয়তো একাধিকবার মানে সম্পর্ক তাদের দেখা হচ্ছে, ডেট করছে তারা, কিন্তু রুম ডেটের কথা বলে আজকাল। তো এইগুলোতে না ভীষণ জটিল হয়ে যাচ্ছে সম্পর্কের যে ডায়নামিক্সগুলো, এত কিছু ঢুকে যাচ্ছে যে বিবাহিত সম্পর্কগুলো একদম ঝুঁকির মধ্যে পড়ে গেছে আমার কাছে যেটা লাগছে। না, এটা একেবারেই সঠিক। আরেকটা জিনিস যেটা আমার মনে হয়েছে, যে আজকাল মানুষের না আকাঙ্ক্ষা খুব বেড়ে গেছে, চাহিদাও বেড়ে গেছে, যে কারণে সবাই আগের আমি তুলনাটা ওভাবে করছি না যে আগের দিন ভালো ছিলাম এখন ভালো নাই মানুষ, সেটা নয়। না, ধৈর্যটা কমে যাচ্ছে তো। আমরা হ্যাঁ, কারণ social media তো যন্ত্রটা ব্যবহার করছি তো, ব্রেইনের কিন্তু আগে যে ধৈর্যটা ব্রেইন ধরার একটা প্র্যাকটিস ছিল, ওই প্র্যাকটিসটাতে ব্রেইন এখন নেই কিন্তু, তাই না? খুব খুব তাড়াতাড়ি একটা উত্তেজক কিছু খুঁজছি আমরা আর কি। এবং সেখানে যে মনোটোনাস হয়ে যাওয়া লাইফটা, সেটারও একটা দায় আছে। কারণ সবাই আমরা যেভাবে ছুটছি, একটা চাহিদা পূরণ হলে আমরা আরেকটা চাহিদা খুঁজে বেড়াচ্ছি, আমাদের কিন্তু চাহিদা মিটছে না বা তৃপ্তি আসছে না। আমরা কিন্তু ওয়্যার টু স্টপ, কোথায় থামতে হবে এটা হয়তো আমরা বুঝতেও পারছি না। সো এই সময়টাতে মনোটোনাস যে লাইফ হয়ে গেল, সেটাকে একটু চার্মিং করার উপায় হিসাবেও কিন্তু মানুষ শুরু করে। যারা টেক্সট করলে তো মজাই লাগছে আমার, সো ওর সাথে আমার কেমিস্ট্রি ম্যাচ করে, ওর সাথে আমার মানসিকতা ম্যাচ করে। আমি যদি ওকে আগে আমার পেতাম, দুঃখটা ওই শুধু বোঝে, ওই শুধু আর বুঝতে কেউ পারছে, বোঝে না, আমার বা স্ত্রী আমার বোঝে ওয়াইফ না, তো আমার সময় স্বামী বোঝে দিচ্ছে না। না। সো এই জাতীয় জায়গাটায় মানুষ যখন মনোটোনাস ফিল করে বা একঘেয়েমি চলে আসে লাইফটাতে, তখনও অনেকে ইনস্ট্যান্ট একটা চার্ম খুঁজতে যে হয়তো এই সম্পর্কগুলোতে ঢুকে যাচ্ছে। বাট এটা কেউ বুঝতে পারছে না যে আমি কিন্তু একটা চোরাবালিতে ঢুকে গেলাম, আমি এখন পরে কিন্তু ওঠার উপায় আমার থাকবে না একটা সময় পার হয়ে গেলে। এই জায়গাটা লজিক্যালি বোঝারও দরকার আছে, কারণ আবেগ আমাদের কথা শুনবে না, আবেগ এক এক সময় এক একটা রেসপন্স করবে, এবং আবেগের সাথে লজিকের একটা মিলমিশ অথবা সমন্বয় থাকাটা জরুরি। কারণ যেটা আমি পাই নাই সেটার প্রতি অবশ্যই আমার আকাঙ্ক্ষা থাকবে। আমি পেয়ে গেলে কিন্তু আকাঙ্ক্ষা সেখানেও শেষ হয়ে যেতে পারে, এবং শেষ হওয়ার কথাই। সো এই জায়গাটা যদি আমি আগে বুঝি, তাহলে অনেক কিছু আমি আগে থাকতেই আমার নিয়ন্ত্রণটা আমি ধরে রাখতে পারবো। কারণ সময় আর ইমোশন এই দুটো তো আমি ইনভেস্ট করছি, ওই জায়গাতেও আমি সচেতন হব। ওকে, থ্যাংক ইউ। তুমি একটু অ্যাড করবে, কারণ তোমাকে মাঝখান দিয়ে থামিয়ে দিয়েছিলাম। না, মানে এই ইমোশনাল ব্যাপার এবং ডিসিশনের ব্যাপার জটিল। নিজেকে ডিপ্রাইভ করা যেমন ঠিক না, আবার নিজের বোঝার আগে আমি ছুটলাম সেটাও ঠিক হবে না। তো এই জন্য একটু সময় নেওয়া দরকার, ইন্ডিপেন্ডেন্টলি রিলেশনটার স্ট্রেংথ কোথায় বোঝা দরকার, ফিল করা দরকার, এবং রাগের মাথায় না, রাগারাগি না করে কিংবা তাড়াহুড়া না করেও বোঝা দরকার যে লাইফ লং রিলেশন কোনটা বেটার হবে, যেটা অনেকে দেখতে পায় না। অনেকে ভাবে যে তাৎক্ষণিকভাবে যা ভালো লাগছে তাই করলাম, তো পরে দেখা গেল যে না, লং টার্মে তারা
ম্যাচ করছে না। সুতরাং সম্পর্কটা লং টার্ম ইস্যু, কমিটেড রিলেশন যদি চাই। আর হুইমজিক্যালি ওই ক্ষণিকের সম্পর্ক দ্বারা যদি ধাবিত হই, চালিত হই, তাহলে এই সম্পর্ক আনস্টেবল থেকে যাবে। তার নানা ছুতো হচ্ছে ভিতরেই। এবং ডিভোর্সের সংখ্যা কিন্তু অতিরিক্ত বেড়ে যাচ্ছে, হ্যাঁ, যেটা একটা causes of- সামাজিক পক্ষাঘাতের মতন আর কি। হ্যাঁ, এই জন্য ডিভোর্স স্টাডি হওয়া দরকার, অ্যাজ ওয়েল অ্যাজ রিলেশনশিপ স্টাডি হওয়া দরকার। রিলেশনশিপটা যদি প্রিমেচুর হয় এবং আনস্টেবল হয়, তাহলেই ডিভোর্সটা হচ্ছে। আমি যদি ম্যাচিউর রিলেশন এবং স্টেবল রিলেশন আগেই গড়ে ফেলতে পারি, যে আন্ডারস্ট্যান্ডিংটা এরকম যে উই ক্যান হোপ টু বি টুগেদার ফর লং টাইম, এবং সেটা যেন বাস্তব রিজন, সাইন সিমটম দেখা যায়। তো সেই জন্য আমাদের দেশে সেলফ আন্ডারস্ট্যান্ডিংটা যেমন দরকার, সেলফ ডেভেলপমেন্ট দরকার, রিলেশনশিপের ডেভেলপমেন্টের জন্য ডিনামিক্সটা বোঝা দরকার। এবং সন্তানদেরকে যখন পৃথিবীতে নিয়ে আসি আমরা, সেই দায়িত্ববোধটাও কিন্তু পুরোপুরি থাকা দরকার, যে আমি একেবারেই। সন্তান নিয়ে এসেছি। এখন কিন্তু আমি আমার পা পিছলে গেলেও আমাকে পাটাকে খেয়াল করে ফেলতে হবে, তাই না? হ্যাঁ, সন্তান তখনই নেওয়া দরকার যখন তারা জানে যে দে আর হ্যাভিং এ লং টার্ম কমিটেড রিলেশন। সন্তানটা সেই কমিটমেন্টেরই অংশ। সুতরাং আমি সন্তানও নিলাম, ডিভোর্সও করলাম, পরকীয়াও করলাম, তাহলে তো একটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি হয়ে গেল। সেটাই হচ্ছে তো এখন। না, হচ্ছে কম চিন্তা করে, কম হুইমজিক্যালি চলার ফল। তাহলে আগে আমি, মানে খেয়ালের বশে হ্যাঁ, চলছে। আগে আমি তাহলে নিজেকে চিনি, পার্টনারকে চিনি, এবং রিলেশনশিপটা সুন্দর হবে এতটুকু আস্থা অর্জন করি, তারপর আমি সন্তানে যাই। আদারওয়াইজ সবাই একটা ক্যাওসের মধ্যে পড়ে গেল। এবং অনেক সময় যে মানুষ বলে না যে তোমাদের বনিবনা কম হচ্ছে, একটা সন্তান নিয়ে নাও, ঠিক হয়ে যাবে। মানে এই কতগুলো খুব ভুল কথা আমাদেরকে কিন্তু বলা হয়। মানে সন্তান এসে কি করে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব কমাবে, এটা কিন্তু আমাদের মাথায় কারো থাকে না আর কি, তাই না? তো আমরা কিছু ভয়ঙ্কর কথাবার্তা বলে ফেলি, খুব মানে খুবই কি বলবো, যে যেগুলোর কোনো আসলে সত্যতা নাই, যেটার কোনো বাস্তবতা নাই, সেই কথাগুলো বলে কিন্তু আমরা বুদ্ধিও দিচ্ছি মানুষকে। না, এবং বাস্তব এমন হয় সন্তানই থেরাপিস্ট হয়ে দাঁড়ায় ওই ফ্যামিলিতে। সন্তানটা যে কি কষ্ট পায়, সেই সন্তানটা বড় হয়ে আবার আমাদের কাছে আসে তো, তাই না? ও তো আর থেরাপিস্ট না, না। ও তো একটা ছোট্ট মানে একটা ছোট অঙ্কুর থেকে মানুষটা বেরিয়েছে মাত্র, ওর উপর সেই মানুষটা আস্তে আস্তে বড় হচ্ছে, তার কত যত্ন সব দরকার। বোঝা ওর উপর চাপিয়ে দেওয়া হলো, যেটা সে ডাইজেস্ট করতে পারবে না এবং ডিলও করতে পারবে না। এবং সেও তার জীবনে কিন্তু ওই ঝুঁকির মধ্যে পড়ে যায়। তার জীবনে যখন প্রেম বা বিয়ের মতো ব্যাপার ঘটে, তখন সে আবার সে নিজেও একটা ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে, মানে অবিশ্বাস করা শুরু করে না, এই সেজন্য সম্পর্কটাকে। সেটাকে আবার ক্লিয়ার করতে হবে। হোয়াট হ্যাজ হ্যাপেন ইজ ডিউ টু ইউর প্যারেন্টস ইস্যু, ইউর ইস্যু মাস্ট বি ডিফারেন্ট। ওটা মুখে বললে তো হবে না, ওর তো ইমোশনালি তো ওটা অলরেডি অ্যাবজর্বড হয়ে গেছে না, ভেতরে, সেটা আমাদের তাই না? ক্লিন আপ মেকানিজমটাও ডেভেলপ করতে হবে, যেন আমরা যার উপর যা বোঝা পড়েছে এটাকে সরিয়ে রাখার। কে করবে? আমরা গবেষকরা আগে আবিষ্কার করি, থেরাপিস্ট এর পরে করবে এটা। ওকে, ঠিক আছে, আগে গবেষণা হোক। তাহলে আমরা কি শেষ করব? আচ্ছা, 2 মিনিট আছে। আলিয়া কিছু অ্যাড করবে? হ্যাঁ, আমি একটু বলি, হয়তো এটা একটু অন্য ধরনের কথা হবে, যে আমরা যদি মাথায় রাখি যে আসলে আমাদের জন্য বরাদ্দ যতটুকু, ততটুকুতে কিন্তু তৃপ্তি আছে, তাই না? আমার জন্য যেটা না, সেখানে আমি আর যতই হাতছানি আসুক, আমার আসলে ওটা ভবিষ্যৎ সিকিউরিটির জন্য ওটা উচিত না। এই নৈতিকতার এই জায়গাগুলো আমার মনে হয় একটু স্ট্রং হওয়া দরকার। যেমন রোজার সময় আমরা খাই না, তাই না? আমাদের হাতে তো খাবার থাকে, বাট আমরা জানি কেউ না দেখলেও আমি এই বিশ্বাসটা করছি যে আমি খাবো না, তাই না? যে এটা একটা বিশ্বাসের জায়গা। সংসারটাও কিন্তু একটা পবিত্র জায়গা, যে করেই হোক তারা এক হয়েছেন, এবং সেখানে সোসাইটির অনেক বাইন্ডিংস থেকে আছে। এই জায়গাটাতেও যে যত্নের কথাটা বললাম, যত্নের আরেকটা অংশ হচ্ছে নৈতিকতার একটা মানে প্রস্ফুটন বা প্রতিফলন, যেটাই বলি না কেন, এই জায়গাটাই নৈতিকতাটা প্র্যাকটিস করার দরকার, প্র্যাকটিস করার প্রয়োজন আছে। কারণ আজকে আমি যেটা ভাবছি আমার জন্য সুখ, কালকে সেটা আমার জন্য সুখ নাও হতে পারে, তাই না? যেমন আরেকটা বিষয় যেমন বলা হয় না যে একটা ফুল দিয়ে তো তোড়া হয় না, তোড়া যখন বানানো হয় একটা বন্ধন দেয়া লাগে, দড়ি দিয়ে বাঁধন দেয়া লাগে। এই বন্ধনটাই কিন্তু আমাদের বিয়ের একটা বন্ধন, যেমন আমরা রেজিস্ট্রেশন করে বিয়েটা করছি সামথিং। সো বন্ধনটা যখন দেয়া হলো, বন্ধনের মর্যাদাটা
নৈতিকতার সাথে প্র্যাকটিস করা উচিত সব মানুষেরই, কারণ এখানে শুধু যে পরকীয়া করছেন তারও কিন্তু একটা স্ট্রেস কাজ করবে যে আমি যেটা লুকিয়ে করছি কেউ তো জানে না, ভেতরে ভেতরে কষ্টের জায়গাটা কিন্তু তৈরিও হবে, গিল্ট ফিলিংসও অ্যাড হবে, একটা অপরাধ বোধ জন্ম নিবে। সো এই জায়গাটা ওই যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, আমার মনে হয় এটা একটু ওঠা দরকার। আর সবচেয়ে বড় কথা, আমরা মানুষ তো, মানুষ হিসাবে পরিচয়টা যেন সুন্দর থাকে, সেটা নৈতিকতার চর্চা বলি বা সততার চর্চা বলি, আমার মনে হয় এটা খুব দরকার প্রত্যেকটা সম্পর্ককে সুন্দরভাবে ধরে রাখার জন্য, যত্ন করার জন্য মানসিক প্রিপারেশনটার দরকার আছে। ওকে, সো দুজনকে অসংখ্য ধন্যবাদ। সময় শেষ। সময় শেষ, শেষ ঘন্টা বেজে গেছে। যদি থাকতো তাহলে বলতাম যে রিলেশনশিপ নিয়ে আমাদের আরো বেশি আন্ডারস্ট্যান্ডিং লাগবে। সেটাই, তো আমাদের আবার আগামীতে দেখা হবে, তখন আরও কিছু কথা বলার সুযোগ পাবে আশা করছি। আজকে শেষ করছি। সুপ্রিয় দর্শক, আমাদের বিদায় নেবার পালা, একদম শেষ ঘন্টাই বেজে গেছে। আর আগামী অনুষ্ঠানেও আমরা এমন একটা বিষয় রেখেছি যেটা আজকের বিষয়ের সাথে কিছুটা সম্পৃক্ততা আছে, যে আমরা গবেষণায় দেখতে পেয়েছি যে শিশুদের স্ক্রিন টাইমটা অনেক বেশি শিশুদের দেয়া হচ্ছে। মানে এটা আজকেই নিউজ পেপারে এসছে যে একটি শিশু, ছোট একটি শিশু, তার দিনে 4 থেকে 6 ঘন্টা সে স্ক্রিনে থাকছে। তো এই যে একটি ছোট্ট শিশু এত ঘন্টা তার স্ক্রিন টাইম হচ্ছে, এটাতে করে তার শারীরিক এবং মানসিক কী ক্ষতির সে শিকার হতে পারে, সেগুলো নিয়ে কিন্তু আমাদের ভাবার ভীষণ দরকার রয়েছে। কারণ এই শিশুরাই কিন্তু বড় হচ্ছে এবং এরাই আমাদের দেশের হাল ধরবে, দেশের ভবিষ্যৎ হিসেবে কাজ করবে, ভবিষ্যৎ নাগরিক হবে। তো আমরা কিন্তু চাইবো না যে এই শিশুরা এভাবে ক্ষতিগ্রস্ত হোক। তো আগামীতে আমরা স্ক্রিন টাইম কতটুকু হওয়া উচিত এবং এটার কী শারীরিক এবং মানসিক ক্ষতি হতে পারে এটার দ্বারা, এই ব্যাপারে আলোচনা করব। সে পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।